এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। দাদা একটা হাসি দিল আমার দেখতে, দাদা দিয়ে ভাই আমার এই ঘাড়ের মধ্যে একটা কামড় ভাই, কামড়তে ধরে সারি না, এমন জোরে কামড় দিছে, উফ এরকম দাঁতের দাগ পড়ে গেছিল, 6 মাস ছিল দাগটা। এটা কি গান বাবা তোর, এটা কি গান, এটা কই, এই গান তুই কই পাইছিস? আমার কনফিডেন্সটা এরকম ছিল যে আমি তো, আমার গান তো ফেলে দেওয়ার মতো না। আমি বললাম স্যার তা থার্ড ক্লাস কাজকাম কি কেউ করে না? আমার থার্ড ক্লাস কাজকাম আমি নিজেই করি। এরকম অনেক গানই তো আমার গলায় তখন। প্রতিদিনই এই না হলেও 2-3 দিন পর পর একটা করে কমপ্লিট গান না বানালে আমার আর চলতো না। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, দেখলো না তো কেউ। নদীর জল ছিল না, ও ও নদী। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধুই ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। প্রিয় দর্শক, এই গানের গীতিকার, সুরকার, শিল্পী, স্রষ্টা, এই গান বললেই তার নাম বলতে হয় না। আমাদের বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো, আজকের পর্বের অতিথি নন্দিত কণ্ঠশিল্পী, আমাদের সকলের প্রিয় পথিক নবী। শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনি? আছি দাদা, ঠিকঠাক। নদী একটাই না, বাড়ছে বা কমছে কি, সংখ্যা কত দূর কি? আমার একটা নদী ছিল সেই 2003 সালে, আমি তখন ক্লাস 7-এ পড়ি। তখন থেকে নদী একটাই, এটার কোনো সংখ্যা পরিবর্তন হলো কিনা? ওইরকম না, নদী আছে, নদী তো নদীর মতোই। আচ্ছা, জীবন গতিশীল, বিচিত্র, বিভিন্ন নদীর মতোই মানুষের জীবন, বিভিন্ন বাঁকে, বিভিন্ন ভাঁজে। হ্যাঁ, নদীর মতোই বহমান, নদীর মতোই বহমান চলমান। বেশ, মূলত আমাদের এই অনুষ্ঠানের একটা মূল জায়গাটা হচ্ছে, আপনার গান মানুষ শুনেছে, আর মনে চাইলে এখন গুগল মামাকে সার্চ করে শুনে নিতে পারে বিভিন্নভাবে, মঞ্চে আপনার মূল অডিও নানানভাবে শুনতে পারে, আপনার ইউটিউবে শুনতে পারে। আমিও শুনছিলাম শোয়ের আগে, আপনাকে স্টাডি করছিলাম। তো আপনার সম্পর্কে হয়তো অনেক কিছু অনেকে জানে না, তো একটু আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক জীবন এবং জীবন বোধ সম্পর্কে আমরা জানতে চাই আজকের এই আয়োজনে। আপনার ছোটবেলা থেকে শুরু করতে চাই, জন্ম কোথায়, বেড়ে ওঠা, শৈশবটা কোথায় কেটেছে? জন্ম তো নওগাঁ জেলায়, নওগাঁ জেলার ধামইরহাট থানার মল্লিকপুর স্কুলের পাশে দুর্গাপুর একটা গ্রাম, সেই গ্রামে আমার জন্ম, আমার দাদাবাড়ি। 5ম শ্রেণী পর্যন্ত মল্লিকপুর স্কুলে লেখাপড়া, তারপর 6ষ্ঠ শ্রেণী থেকে চলে আসলাম পত্নীতলা, নানা বাড়ির পাশে বাড়ি বানালাম, বাবা বাড়ি বানালো একটা। তো 6ষ্ঠ শ্রেণী থেকে ম্যাট্রিক পাস করা পর্যন্ত নজিপুরেই। এর মধ্যে একবার ঢাকায় এসেছিলাম ক্লাস 6-এ, মানে প্রাইমারি স্কুল পাস করার পরেই, যখন গ্রাম থেকে প্রাথমিক মানে বিদ্যালয় শেষ করলাম, তখনই একবার বাবা ট্রাই করলেন প্রথমবার যে এটারে ছোট জায়গায় না রেখে এটাকে বড় জায়গায় পাঠিয়ে দিই। কারণ আমার বেড়ে ওঠাটা, আমার পরিবেশ পরিস্থিতি, পারিবারিক বিষয় আসলে, আত্মীয় স্বজন, লোকজন, এদের সবার মধ্যে আমি একটা খাপছাড়া একটা বিষয় ছিলাম। খাপছাড়া বলতে মানে কি, আমার স্টেপিং, আমার অ্যাটিটিউড, কথা মানে বলা বা ভাবভঙ্গি, এই ব্যাপারগুলো স্বাভাবিক না, মানে ব্যতিক্রম একটু। তবে আন্তরিক ছিলাম, সবার সাথেই মিশতাম, গ্রামের একদম সকল শ্রেণীর মানুষের সঙ্গে মিশতাম। কৃষক পরিবার, সারা যে গ্রামটাই ছিল কৃষিপ্রধান মানুষের বাস। তারপরও গ্রামের বাইরে অনেকে অবস্থান করতেন চাকরির সূত্রে বা কাজের ক্ষেত্রে ছিলেন, তাদের সঙ্গে তারা গ্রামে যাওয়া আসা করতো। তো গ্রামের বাইরে যে একটা জগৎ, এটা তো জানাই যাইতো। আর আমার বাবা মানে মূলত প্রথম থেকে স্বপ্নবাজ।
বাবা কি করতেন পেশায়? কিছু না, উনি ওই কৃষিকাজই করতেন। লেখাপড়া কিছুদূর করেছেন। ওনার একটা পাঠাগার ছিল বাড়িতে, সেই পাঠাগারটার কিছু বই আবার আমাদের পাশের স্কুল, যে স্কুলের কথা বললাম, ওই স্কুলেও কিছু ছিল, স্কুলের কাজে লাগছিল। তো সেই সূত্রে বই খাতার সঙ্গে বইপত্র বা মানে লেখাপড়ার বইয়ের বাইরেও যে একটা পাঠ্য জগৎ আছে, এই জিনিসটা বাবার হাত ধরে আমাদের জানা, পরিচিত হওয়া। একদম সেই প্রত্যন্ত গ্রামে, তখনও বিদ্যুৎ তো পৌঁছেই না, আর অন্যান্য তো বাদ। তো গান বাজনা বৃহস্পতিবার রাত করে নানা বাড়িতে গানের আসর হতো। বাবা, সুন্দর লালন সাহিত্যের গান হতো, নজরুলের গজল হইতো, বা নজরুলের আধ্যাত্মিক গানগুলো শুনে আমার নানা এরকম আহ আহ শব্দ করে বুকের মধ্যে একটা বাড়ি মারতেন। মানে ওনাকে অনুভূতিটা ওনাকে ওইভাবে পেয়ে বসে থাকে। তো বা জিকির রাজ গান করতো, বা একটা ব্যাপার ছিল, স্পিরিচুয়াল সাধনার একটা ব্যাপার ছিল আমার নানা বাড়িতে। আর দাদা বাড়িটা ছিল অন্য ধরনের। দাদা বাড়িটাও ছিল খুব ফ্রেশ, মেন্টালি খুব, মানে আমার দাদি খুবই উন্নত মানসিকতার ছিলেন। দাদার সঙ্গে আমার দেখা হয় নাই। তো এইরকম মানে পরেশগার আর কি, খুব নামাজ রোজা, কোনো কারো গাছের একটা ফল না বলে খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এই যে জিনিসগুলো, এগুলো দাদির কাছ থেকে আমরা একদম খুব স্ট্রিক্টলি আমাদেরকে শেখানো হয়েছে। দাদি আমাদেরকে এসব শেখাতো, ফ্যামিলিগতভাবে এরকম একটা ব্যাপার ছিল। তবে শিল্পী যে হব, গান যে গাবো, এই ব্যাপারটা কেউই মানতে পারতো না, পারেনি প্রথমে। আত্মীয় স্বজন পারে নাই, ফ্যামিলি পারে নাই। আপনি কি ছোটবেলায় সিদ্ধান্ত নিয়েছেন? আমি একদম খুব, আমার যখন জ্ঞান হচ্ছে, আমি মানে বাল্যকাল থেকে কিশোর বয়সে পা দিচ্ছি যখন, তখনই আমি জানতাম যে আমি 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 বাংলাদেশ, আমি আমার দেশে একটা এমন একটা মানুষ হতে চাই বা হব, যে কোনোভাবেই হোক, যত কষ্টই হোক। আমাকে তো সবাই চেনে, বা আমি গান গাই, মানে কবিতা লিখি, বা ছবি আঁকি, বা অভিনয় করি, যে কোনোভাবেই হোক আমাকে জনপ্রিয়তার একদম ওই জায়গায় যেতে হবে। মানে শুধু কথা, আমাকে যেন সারা দেশের মানুষ চেনে জানে, বা আমার কাজের সঙ্গে যেন পরিচিত থাকে। কিন্তু সেই নেশাটা একেবারে গানে বোধ হলো, এটা পরে হয়েছে। এটা পরে, মানে কি, গান ছিল গ্রাম থেকেই, গান গলায় গান। আমরা বন্ধু বান্ধবরা মানে হাই স্কুলে ওঠার পর যখন আমরা নষ্ট হওয়া শুরু করলাম আর কি, আমাদের জীবনের নষ্ট পর্বগুলো চলে আসলো। এই ক্লাস জীবনের প্রথম গাওয়া গানের কথা মনে পড়ে কি, কোনো মঞ্চে বা আসরে? আচ্ছা বলছি, আসবো, আস্তে আস্তে আসবো। তো আমরা যখন মানে নষ্ট হওয়া শুরু করলাম, মানে বাড়িঘর থেকে আশা ছেড়ে দেওয়ার পরিক্রম, বকাবকির চূড়ান্ত, যে জীবনটা উচ্ছন্ন যাচ্ছে, আর মানুষ হবে না, শেষ, ধ্বংস হয়ে গেল, এই যে ব্যাপারটা, এই সময়টা যাবে বোঝানো 7, 8, 9 থেকে লুকায় যখন বিড়ি টিড়ি খাওয়া শিখছি, কিংবা ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যাওয়া, আবার তাড়াহুড়া করে গিয়ে স্কুল টাইমের মধ্যে ঢুকে, স্কুল ছুটি হচ্ছে সবার ভিতর ঢুকে গিয়ে বাসায় ফেরা, দলের ভিতরে, এই শয়তানি বদমাইশিগুলো যখন ঢুকলো, তখন দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, নিয়মিত লেখাপড়া, বাড়িঘর, বাবা মা শাসন অনুশাসন মেনে চলে ফিরে, তার বাইরেও একটা জগৎ আছে, ভেরি ইন্টারেস্টিং। এই জগৎটা অন্যরকম। এই জগতে দুইটা জিনিস আমি লক্ষ্য করছি। একটা হচ্ছে ব্যাপকভাবে বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, আবার গড়ে ওঠারও ব্যাপার ছিল একটা। জীবনকে বুঝে, মানুষকে বুঝে, তখনও তো বুঝি নাই যে গান লিখবো, সুর করব, বা লেখালেখির ব্যাপারটা মাথায় কাজ করবে। এখনও করে, লিখতে পারি কতটুকু জানি না, তবে গান কিছু লিখতে পারি, আমি সুর করে গাইতে পারি, এইটুকু কনফিডেন্স নিজের ব্যাপারে অলরেডি তৈরি হয়ে গেছে। কিন্তু লেখালেখির ব্যাপারে আমি খুবই সন্দিহান, যেন আসলে আমার লেখালেখি হয় কিনা। কবিতারও চেষ্টা করি, হয় না। এক ধরনের গল্পর চেষ্টা করি, কি যেন চিন্তা করি কিছু একটা। আর সবচেয়ে বড়, আমার একটা বড় মুদ্রাদোষ হচ্ছে, মুদ্রাদোষ বলবো না, এটা আমার প্রকৃতিটা এরকম, কেন জানি, যে আমি কখনো যদি কারো লেখার মধ্যে ঢুকে যাই, ভাই ওই গল্পের কোনো একটা চরিত্রে আমি নিজে হয়ে যাই। আচ্ছা, হয়ে গিয়ে না ওই গল্প মাফিক বাসাতেও আচরণ শুরু করে দিই। মানে আমি যখন কোনো বই নিয়ে ঢুকি, তখন আমার ওয়াইফ প্রথমেই টেনশনে পড়ে, এই তো বই শেষ না পর্যন্ত তাকে আর পাওয়া যাচ্ছে না। সে এখন এই বইয়ের কোনো একটা গল্প অনুযায়ী, বা বইয়ের একটা চরিত্র অনুযায়ী হোক, বা কিছু একটা ওখানে আটকে হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। তো এরকম আমার নিজের কিছু গান আছে, যে গানগুলো লেখা শুরু করেছি, শেষ করতে পারিনি, হুট করে সময় লেগেছে। সে গানগুলো শেষ না করা পর্যন্ত আমার চলাফেরা, খাওয়া দাওয়া, কথাবার্তা, আচার আচরণ, ধ্যান ধারণা, বাড়ির ভিতরে থাকি, আমি বাসার ভিতরে থাকি, কিন্তু সম্পৃক্ত থাকি না ফ্যামিলির সঙ্গে, আলাদা হয়ে যায়। মানে শেষ না করা পর্যন্ত, শেষ হয়ে গেল, তারপর গানটা উঠলো, গাইলাম, তখন বুঝলাম যে একটা রিলিজ হইল, একটা রিল্যাক্স পাচ্ছি। এই যে ব্যাপারটা, এটা প্রাকৃতিকভাবে আমার মধ্যে সহজাতভাবে। আর
একাডেমিক শিক্ষা অল্প কিছুদিন হয়েছে, গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স ফেল করেছি, আর গান এমএ ফেল। আর আপনার ওই গান বাজনাও এরকম, গানের স্কুলে ভর্তি হয়েছিলাম, একটু পিছিয়ে পড়েছিলাম, একটা ব্যাস এগিয়ে ছিল, আমাদের অন্যান্য সেশন থাকে না, তো মাঝখানে ঢুকেছিলাম, অন্য বন্ধুরা এগিয়ে গেল, আমি পিছিয়ে ছিলাম না। আমি বলি আমি তো পিছিয়ে থাকার জিনিস না, হ্যাঁ পিছিয়ে থাকবো কেন? তা আমি তো মনে করেন যে ওদের কাছ থেকে 1.5 বছরের মতো পিছিয়েছিলাম। তো ওই 1.5 বছর শেষ করলাম 2 মাসে বা 3 মাসে, 1.5 বছরটা উঠে সেমিস্টারের মাঝামাঝি গিয়ে ঢুকে ওটা গ্যাপ পূরণ করে। হ্যাঁ হ্যাঁ, ওটা পূরণ করে আবার জিজ্ঞেস করলাম যে আবার দেখি যে সিনিয়র কারা আছে, আমাদের পরের ব্যাচের কারা, তাদের কাছে আবার যাই, গিয়ে তারা কি শিখে, কি বাজায়, কি উঠায়, সেটা আবার একটু দেখি, দেখে দেখে আবার নিজের মতো চর্চা করি, সেটাও তুলে ফেললাম। মানে আমার 1 বছর আগে চলে গেলাম, আগের সিনিয়র স্টুডেন্টদের সঙ্গে আড্ডা বাজিয়ে তারা কি গান গাচ্ছে সেটা গাচ্ছে, সেটা তুলছি হারমোনিয়ামে। এরকম করতে করতে আপনার মনে করেন যে গান শেখাটা কোথায়? মিরপুর 13 নম্বরে বঙ্গীয় সাংস্কৃতিক চক্র বলে একটা গানের স্কুল ছিল আমাদের, বুলবুল মামার, আমি পাশের লেনে থাকতাম ওখান থেকে। আর এমনিতে গ্রামে সারেগামা পাদানিসা মামার হাত থেকে, মামার হাতে, নানা বাড়ির যে হারমোনিয়ামটা, ওই হারমোনিয়ামে শিখে এসেছিলাম। ওই সারেগামা পাদানিসা, গলা সাদা সাদী, এগুলো টুকটাক, ওগুলো ছোটোবেলা ওখান থেকেই। তবে নানা বাড়িতে যতক্ষণ থাকতাম ততক্ষণই হারমোনিয়ামের সঙ্গে সম্পর্ক থাকতো। আমরা গল্পে ছিলাম যে আপনি এগিয়ে গেলেন সিনিয়রদের সাথে। হ্যাঁ, তারপরে একদিন, আর সবচেয়ে বড় প্যাশনটা ছিল কি, হারমোনিয়াম ছিল না আমার নিজের। তা আমার সিনিয়র আপা, আমাদের সামনের ব্যাচ, যিনি সালমা আপা নামে আপা ছিল, বড় আপা, আমাদের সামনের বাসার, এই আপার হারমোনিয়ামটা ভাই, আপা প্র্যাকটিস শেষ করে আমি গিয়ে হারমোনিয়াম কান্দে করে নিয়ে চলে এসে আমার ম্যাচে, আবার ম্যাচে প্র্যাকটিস করে আবার আপাকে দিয়েছি। এই প্রত্যেক দিন এই চলতে লাগলো আর কি। ওই যে আগ্রহটা, মানে নিজের হারমোনিয়াম, বিষয়টা এনজয় করছে, ছেলের আগ্রহ আছে। হ্যাঁ, তো এরকম আপার হারমোনিয়ামটা নিয়ে খুব আগ্রহ ভরে, খুব যত্ন নিয়ে হারমোনিয়াম বাজানো যতটুকু পারি শিখলাম। এরকম করতে করতে নিজের মতো করে ফিঙ্গার পড়তে যখন লাগলো, তখন থেকে যে একটু অন্য সুরে ঢুকে যাচ্ছে। আর তো নিজের মতো গান করার একটা প্রবণতা ছিল ছোটোবেলা থেকেই, 1 লাইন 2 লাইন 4 লাইন করে নিজের মতো কিছু একটা বানাইতাম আমি ছোটোবেলা থেকেই। তো দেখলাম যে এরকম একটা নতুন গানের দিকে যাচ্ছে বিষয়টা, তো একটা নতুন গান কমপ্লিট করলাম পুরো, লিখে সুর টুর করে গাইতেছি, স্কুলে গিয়ে গাই, আমার থেকে শুনে শুনে আরও 2-4 জন গাইতেছে ইত্যাদি। এইদিকে হোমওয়ার্ক যে গান দেওয়া ছিল সেটাও হয়ে গেছে। এরকম তো স্যার এসছেন, এসে দেখছেন যে একটা গান হচ্ছে স্কুলে, একটা গান গাওয়া হচ্ছে, সেটা সিলেবাসের বাইরে। হ্যাঁ, সিলেবাসের বাইরে, মানে কি একদম অন্যরকম। মানে স্যার তো এই গানটা কাউকে দেন নাই। তো স্যার এখন জিজ্ঞেস করতেছে, এই তোরা এই গান কই পাইলি? অনেকে কেউ বলে, কেউ বলতে চায় না, এরকম হাসাহাসি করতেছে। আমাকে ইশারা করে দেখা যায় আমার নাম তো তখন ডাবলুর গান, এটা। হ্যাঁ, স্যার ডাবলুর গান কই পাইল? ওহ, বাবা স্যার ডাক, বাবা এদিকে আছে, দেখে কী করছিস বাবা? স্যার কী হচ্ছে বলেন? ভয় পাইছেন না? কনফিডেন্ট ছিল? অবশ্যই ভয় পাইছে, কেন ভয় পাবো না? কি এইরকম তলব করে আমাকে ডাকা হয়েছে অফিস রুমে, মানে যেখানে স্যাররা বসেন ওই রুমে। এটা কি গান বাবা তোর? এটা কি গান? এটা এই গান তুই কই পাইছিস? আমি স্যার এটা তো আমি কালকে লিখছি, মানে গত সপ্তাহে লিখছি, কালকে থেকে আমি গাইতেছি এই গানটা স্কুলে। কথা পরপর 2 দিন ক্লাস হয়তো, গতকালে গাইছি আর গাইছি। তো কালকে গাইছি স্কুলে, তারপর দেখি স্যার অনেকের ভালো লাগছে, তারাও কেউ তুলে তুলে গাইতেছে। তুই এটা পাইলি কই গান? স্যার আমি লিখছি স্যার, আমার নিজের গান, আমি নিজে লিখছি। সুর? আমি স্যার সুর আমি নিজেই করছি। বাবা তোর এখনো 2nd ইয়ার শেষ হলো না, তুই গান লিখে সুর করে ফেলে দিলি? ঢুকলি 1st ইয়ারে, তাও এত পরে, 2nd ইয়ারদের সাথে চলিস, দিয়ে গানও লিখে ফেলছিস, সুর করছিস, বাস। দিয়ে স্কুলে একটু কেমন যেন একটু ব্যস্ততা বেড়ে গেল আর কি আমাকে নিয়ে, সবার মধ্যে গেল ওই সপ্তাহ। পরে ক্লাস দিল। তো ওই গানটা একটু শুনে আসা উচিত না এখন আমাদের? না, আমি ওইটা গাবো না, তো যে গানটা আমাদের হোমওয়ার্ক ছিল সেটা তো একদম মুখস্থ ঠনঠনে। বলছো আগে তোর হোমওয়ার্ক শোনা। তো শোনাই দিলাম, চোখ বন্ধ করে একদম হারমোনিয়াম বাজায় হোমওয়ার্ক শোনাই দিলাম। তারপর কিছুক্ষণ একটু সারগামগুলো শেখা, গলা সাদা রেখা, মামা বাবা দাদা নিয়ে কত স্পিডে যাইতে পারিস, কত টানতে পারিস, কি অবরোহণ আরোহণ, অনেক কিছু ব্যাপার স্যাপার যেগুলো থাকে আর কি। ব্যাপক পরীক্ষা নিলেন স্যার আমার, মানে অতিরিক্ত পরীক্ষা নিলেন। আমি যেমন অতিরিক্ত পাকনামি করে ফেলছি, স্যারও অতিরিক্ত পরীক্ষা নিলেন। অনেকক্ষণ নিয়ে টিয়ে
আচ্ছা ঠিক আছে যা। আবার পরের দিন ক্লাসে এরকম, পরের দিন ক্লাসে গেছি, চলছে নিজে। আমি ওই দিন আমি একটু বুঝছি সামথিং রং, কোনো একটা রিয়াকশন হয়েছে স্কুলের মধ্যে, আচ্ছা গানের স্কুলে কোনো একটা ব্যাপার ঘটছে, একটু কানাঘুষা অনুভব করতেছে। আমি চুপচাপ কম টম কথাবার্তা। তো স্যার ক্লাসে বললো, বাবা ডাবলু। জি স্যার। বাবা তুই একটু ইয়ে করিস তো, ওই ক্লাস শেষে একটু দেখা তোর সাথে কথা আছে। ঠিক আছে স্যার। কোথায় স্যার, কোথায় কোথায় স্যার? তোর ওখানে যাবো, তোর মেসে যাবো নি। তুই আমাদের জন্য কিছু খাওয়াবি না বাবা? খাওয়াবি না চা নাস্তা কিছু খাওয়াবি না? স্যার খাবো, অবশ্যই খাবো। তাহলে তুই স্কুল শেষে যাবি বাসায়, তোর মেসে গিয়ে আমাদের জন্য নাস্তা চাটা আনাবি। আব্বা মানে তুমি করে বলতো, তুই স্যার তো স্যারই, খুবই স্নেহ করতেন আমায়, খুবই ভালোবাসতেন স্যার আমারে, কবির স্যার। আল্লাহ জানে স্যার কোথায় আছে, আমার সাথে যোগাযোগ নাই পড়ে। তো স্যার আর তবলার যিনি স্যার, দুই স্যার, আমি বাসায় চলে গেলাম ক্লাস শেষ দিয়ে। স্যার দেখে নাস্তা নাস্তা খাওয়াইলাম, স্যাররা গেলেন দিয়ে স্যাররা বিদায় নিচ্ছেন। আমরা স্যার কি যেন বলবেন বলছো, বলতেছি বাবা বলতেছি, খারাপ ব্যস্ত হোস না। আবার স্যাররা কি যেন কথা বললো, কোন দিক দিয়ে কোথায় যাবে, কী কাজ আছে রাস্তার মধ্যে ফেরার পথে। স্যাররা প্ল্যান করে আমি অধীর আগ্রহে তাকাই রয়েছি দিয়ে কী বলবে। কিছুক্ষণ পর স্যার আমার দিকে তাকায় একটা হাসি দিলেন, সুন্দর একটা হাসি দিলেন দিয়ে, বাবা কিছু মনে করিস না? স্যার বলেন। বাবা তুই আর আবার স্কুলে আসিস না। বাবা তুই আর আবার স্কুলে আসিস না বাবা। এই সারপ্রাইজ অপেক্ষা করছে। এই যে আমার স্কুল বন্ধ হলো, আর এই যে আমার হারমোনিয়াম বাজানো বন্ধ হলো, পরে আর আমি ওই দিক দিয়ে ওই একাডেমিক্যালি আর আগাইতে পারি নাই। পরে আমি ওই যে নতুন গান বানিয়ে লিখা, গলায় সুর নাই তবুও, মানে ওটা স্কুলে ইয়ে হয়েছিল যে আপনি আসলে একাডেমিক ফরম্যাটটাকে নষ্ট করে দিচ্ছেন, কি জানি বিষয়টা এরকম কিছু একটা ঘটছিল। যাই হোক, তো পরে তখন গান তো আর ছাড়তে পারি না। গান তো, গানের নেশা তো ছোটোবেলা থেকে ছিলই, অনেক অনেক মায়াবী বিষয় ছিল গানের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। বাসায় নানা বাড়িতে গান হইতো, মামারা গাইতেন বাজাইতেন, খালারা গাইতেন, আমার আম্মাও গান গাইতেন। আচ্ছা, তারপরে গানের গ্যাপ কিভাবে আপনি পূরণ করলেন? কোন গ্যাপটা? এই যে আপনি স্কুলে যাওয়া বন্ধ, গানের স্কুল বন্ধ হয়ে গেল। এরপর তারপরে যে অপরাধে গানের স্কুল বন্ধ হয়েছে, ওই অপরাধে বেশি করে করতে লাগলাম। ওই গান, ওই ঘরানার ওই ঘরানা ধারণ তখন তো বুঝি নাই। মানে যখন গান লিখার জন্য যখন আমার শাস্তি, গান লিখে আমি এটাকে ফিরে আনবো, এই যে আমার ইজ্জত আমি রক্ষা করবো গান লিখেই বাস। এই যে জান প্রাণ দিয়ে শুরু করলাম লিখা, প্রথম দিকে তো হয় না কিছু। তারপর অতদিন আমরা 90-এর যে জোয়ার গণ আন্দোলন, আমরা সব মিরপুর থেকে সব মিছিল করতে করতে ঢাকায় আসলাম, ঢাকার মিছিলতে আসলাম, স্লোগান দিতে দিতে আমার গলার আওয়াজ অনেক উঁচা ছিল। এখনও আল্লাহর মতো আছে, কিন্তু সেই তরুণ বয়সেরটা তো ওই এনার্জিতে পাওয়া যায় না। হ্যাঁ, তো ক্যাম্পাসে সেট হয়ে গেলাম। এর মধ্যে ভিতরে স্বপ্ন, ছবি আঁকবো। ছবি আঁকাটা ছিল আগের থেকে, আমার মামার ছবি আঁকতেন, মামার দেখা দেখে ছবি আঁকতাম। তো চারুকলা তখন হয়নি, আমরা তো জানতাম আর্ট কলেজ, পরে ওটা চারুকলা ইনস্টিটিউট হয়ে গেছে। যখন আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছি তখনই চারুকলা ইনস্টিটিউট হয়ে গেছে। তখন আমরা চারুকলা ইনস্টিটিউট, তখন আমি আর্ট পরীক্ষা দিলাম, অ্যাডমিশন টেস্ট দিলাম। গান কিন্তু আমার গলায় তো ততদিনে সেট, আমি কিন্তু আমার মতো করে গাচ্ছি, অন্যদের গান গাচ্ছি, এদিক দিয়ে ওদিক দিয়ে গাচ্ছি, রুদ্রদার গানগুলো গাচ্ছি। ক্যাম্পাসে ঢুকে গেছি না, ক্যাম্পাসে আসা যাওয়ার, ক্যাম্পাসে যে এনভায়রনমেন্টটা ছিল ওই সময় 90 সালে, পরিবেশটা পেয়ে গেছেন, পরিবেশের মজাটাও আপনার মিলে গেছে গানের সাথে। 90-এর জোয়ারের পরে কিন্তু রাজনীতির জায়গায় চলে গেছে। সংস্কৃতি মননা, সংস্কৃতি চর্চা করছে, কবিরা কবিতা লিখছে, গায়করা গান গাইছে, গায়ক যারা গীতিকার গান বানাইছে। মানে ওই জোয়ারটার পরবর্তীতে সব ভেঙে গেছে। না ভেঙে না, ওই দীর্ঘদিন কিন্তু কালচারাল চর্চাটা ছিল, ক্যাম্পাস কেন্দ্রিক হোক বা সারা দেশ জুড়ে একটা ব্যাপার স্যাপার ছিল, গান বাজনা ছিল একটা। মানে একটা গণজোয়ারটা তো শুধুমাত্র রাজনৈতিকভাবে মোকাবেলা হয় না, ওইটা সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন প্রভাব বিস্তার করেছে। যাই হোক, আমি পলিটিক্যাল আলোচনায় যাবোই না, আমি রাজনীতির লোক না, আমি রাজনীতি বুঝি কম, করি না যেহেতু রাজনীতি নিয়ে কথা বলবো না। আমি গান বাজনার মানুষ, গান নিয়ে কথা বলি। আমাদের পরবর্তীতে হয়েছে কি, একটা যে ইয়ে হয় না, একটা মেলা, মনে করেন অনেক একটা মেলা জমেছিল, মেলা ভাঙার পরও কিন্তু মেলা সহজে ভাঙে না, কিছু মানুষ থেকে যায়। এগুলো ওই টুংটাং গান বাজনা করতেই থাকে, বা নিজস্ব জগৎ, সংস্কৃতির যে জগৎ, ওই জিনিসটা চর্চিত হতেই থাকলো আর কি। ক্যাম্পাসের ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে, টিএসসিকে কেন্দ্র করে, বা এই শিল্পকলা, বাংলা একাডেমি সব মিলে, বইমেলাকে কেন্দ্র করে সব মিলে একটা যে সাংস্কৃতিক চর্চার যে আবৃত্তি থেকে শুরু করে আপনার নতুন নতুন গান তৈরি হচ্ছে,
আমরা তো আগে গান মনে করেন আপনার রেডিও টিভিতে শুনে, টিভি তো গ্রামে আমি পাই নাই, রেডিও মূল বিষয়, রেডিওতে গান শুনে শুনে সেই গানগুলো আমরা গাইতাম, অন্যান্য শিল্পীরা গাইতো। কিন্তু নতুন গান যে আড্ডা থেকেও জন্ম নিচ্ছে, এই জিনিসগুলো তো আমরাই শুরু, মানে সারা জীবনই সর্বযুগেই ছিল না তো গান জন্ম নিচ্ছে। একটা জোয়ার ছিল, ওই সময় একটা জোয়ার ছিল আর কি, মানে অনেক বেশি সৃষ্টি হতো। ওইটাই বলছি, গান সারা জীবনই তৈরি হয়, এখনো হচ্ছে, হবে, সবসময় হয়। সৃষ্টিশীলতা বজায় থাকবেই, মানুষ যতদিন বেঁচে থাকবে। যেমন করে আপনাকে আটকানো যায়নি, হ্যাঁ, কোনোভাবে স্কুল থেকে বিদায় করেও তো আটকানো যায়নি, সেটাই। গান তো না, গান আমি বরঞ্চ আরো বেশি ভূতের মতো চেপে বসতাম আমার উপরে। করে। তো কোন জানার জন্য আসলাম আলোচনা, এই 90-এর আন্দোলন পরবর্তীতে বিভিন্নভাবে আন্দোলন, এই চর্চাটা চলছে। তো চারুকলা ছিল আমার স্বপ্ন, আমি চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হবো আর ছবি আঁকবো, এটা আমার একদম অন্তরের প্যাশন এখনও। তো যদিও এখন ছবি আঁকি না, অভিমানে, ঠিক আছে আঁকবো আর একটু, আমি খুব ছটফটে এখনও। ছবি আঁকতে স্থির হতে হয়, ছবি আঁকতে গেলে অবশ্যই স্থির হতে হয়। আমি তৈরি হচ্ছি, আমিও ছবি আঁকবো ফাইনালি, সে আরও পরে হয়তো যদি বেঁচে থাকি আঁকার ইচ্ছা আছে। তবে ভয় পাই, তো রং আমাকে এমনভাবে গ্রাস করে, অন্যরকম একটা ব্যাপার আছে, রঙের অন্যরকম শক্তি না। তো যেটা বলছিলাম, তো গান ছিল, পরিবেশটা ছিল, কিন্তু চারুকলার অ্যাডমিশন টেস্ট, আমাকে চারুকলা ইনস্টিটিউটের যে পরিবেশটা, চারুকলাতে আমি 92 সালে অ্যাডমিশন টেস্ট দিই। যখন চারুকলা ইনস্টিটিউটে অ্যাডমিশন টেস্ট দিই, তখনও নদীর জল ছিল না কুল ছিল না গানটা কিন্তু আমি লিখি নাই। আচ্ছা, পরে এটার ওই দুঃখটা পাওয়ার পর আর কি এই আরও বেশি আকুলিত ব্যাকুলিত হয়ে গেছি আর কি আমি 92 শেষের দিকে এসে। চারুকলা ইনস্টিটিউটে আমি এরকম ছবি আঁকলাম, ড্রয়িংয়ে আমি টিকলাম, ড্রয়িংয়ে পাস করলাম, আবার লিখিত পরীক্ষাতেও পাস করলাম। কিন্তু ভাইবা বোর্ডে গিয়ে আমার সমস্যা হয়ে গেল, সত্যি অবাক হয়ে গেলাম আমি, কী ব্যাপার, আমি তো খুবই আন্তরিক, রিটেন ড্রয়িং দুটোতে ভালো করছি, ভালো পরীক্ষা দিচ্ছি, ভাইবাতে কী সমস্যা? ভাইবাতে এরকম আমার গেট আপ টেট আপ দেখে, আমার চুল, হাঁটা চলা, চুল তখন থেকে হ্যাঁ চুল তখন থেকে বড়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি সব মিলে মনে করেন যে মানে ইন্টারভিউ বোর্ডে মনে করেন স্যারেরা কনফিউজ আমাকে নিয়ে, কি ব্যাপার এটা, মানে কি দেখি করে, ঠিক না কি দেখি করে না, চারুকলার জন্য বোধহয় হুমকি মনে হয় পরিবেশের কারণে। চারুকলার পরিবেশটা ডিসিপ্লিন, ছবি আর্টিস্টদেরই তো জায়গা, কিন্তু তারপর তো একটা ডিসিপ্লিন ম্যানেজ করে, মেনটেন করে। আমাকে দেখে মনে হয়েছে যে না, বোধহয় আমি বোধহয় এই পরিবেশটার জন্য সুইটেবল না চারুকলার জন্য। এই জন্য ওনারা আমাকে ভাইভাতে বাদ দিয়ে দিলেন। কিন্তু ওনারা দিলেন, কিন্তু আমি আর বাদ দিতে পারলাম না চারুকলাকে। মানে ছবি আঁকা দেখা পারি আর না পারি, ছবি আঁকার সঙ্গে গান বাজনা, শিল্প সংস্কৃতির ভিতরে ঢুকে গিয়ে থেকে যাওয়াটা, চারুকলায় থিতু হয়ে গেলেন পরিবেশে। না, থিতু হয়ে আটকে গেলাম আর চারুকলাকে। আমার এখানে আবার আর একটা জিদ চেপে বসলো। একবার গানের স্কুল থেকে মনে করেন যে বেরিয়েছি, সে বুঝতেছি না কি একটা চ্যালেঞ্জ আমার ওটা। তারপর আবার এখানে আসলাম, এখানে একই ঘটনা, আমি যাবোই না, এই রয়ে গেলাম ক্যাম্পাস সারি না, কি আছে আমি দেখে সারি, দেখি এখানকার এই জীবন, এখানকার পরিবেশ থেকে কী নেওয়া যায়, দিয়ে ঘুরতে থাকলাম। ক্যাম্পাসের আড্ডা, এই সার্কেল থেকে সেই সার্কেল, ওই সার্কেল থেকে ওই সার্কেল, ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেয়েরা, বন্ধুবান্ধবরা, সিনিয়ররা ক্লাস করে গিয়ে বসে, সাহিত্য চর্চা হয়, আলোচনা হয়, আমি হা করে খালি শুনি। প্রথম তো 5-7 বছর তো আমি কোনো কথাই বলি নাই ক্যাম্পাসে, শুধু দর্শক, এক শ্রোতা দর্শক, সব দেখতাম, শিখতাম, শুনতাম, আড্ডাগুলোতে বসে থাকতাম চুপচাপ। বোমা মারলেও একটা মুগ্ধ কথা বেরোবে করতে, জানি না তো বলবো কি, ব্যাপারটা এরকম। দিয়ে তারপরে আস্তে 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 পরিচিত হলাম, তখন নিজের আওয়াজটা একটু বাড়লো, 2-4টা নিজের গানও আমি গাইতে শুরু করলাম। প্রথমে আড্ডাতেই গাওয়া শুরু করলেন? হ্যাঁ, আমি আড্ডাতে না, আমি জীবনের প্রথম যেদিন স্টেজে উঠেছি সেদিনও নিজের গান গেয়েছি, বাইরের গান গাই নাই। এখনও পর্যন্ত আমি স্টেজে উঠলে নিজের গানই করি। খুবই যদি রিকোয়েস্ট কেউ করে অন্য কোনো শিল্পীর গান গাইতে, আমি একা গাই না, কাউকে সঙ্গে নিই, তার সঙ্গে গাই, ভুল হলে তার উপর দিয়ে, কারণ আমি তো অটোমেটিক ভুলি, এই অন্যের গান আমি গাইতে মেনেই নিয়েছেন আপনি? পারি না, সত্যিকার অর্থে পারি না। অন্যের মানে এখন হয়েছে কি, প্রচুর গান আমার নিজের জমে গেছে, গীতিকার হিসাবে গান লিখছি, সুর করেছি, প্রত্যেকটা গান তো আলাদা আলাদা, মানে সুরের জগৎটা আমার নিজস্ব, এমন একটা ব্যাপার তৈরি হয়ে যায়, অন্যের গান আমি আর তার মতো করে গাইতে পারি না, কোনোভাবেই পারি না। এটা সফলতার ব্যর্থতা জানি না, পারি না। তো আমি একটা প্রতিষ্ঠিত গান কেন নষ্ট করবো গাইতে গিয়ে? তারপর লাইভ স্টেজ মানুষের সামনে, এটা একটা বেইজ্জতি না? যখন একা থেকে তখন আবার গাই নিজের মতো করে। হ্যাঁ, নিজের মতো করে গাই, খুবই ভালো গাই, অন্যদের গানও গাই, কিন্তু
পাবলিকলি পারফরমেন্স করতে গেলে আর ওইটা থাকে না, তখন আর হুবহু ওই অর্ডারটা মেনটেন করতে পারি না, কেমন জানি করে নিজের মতো একটা ভাব চলে আসে, সুরটা সরে যায়। তখন আমি আবিষ্কার করছি যে না, আমার অন্যের গান গাওয়া ঠিক না। বেশ, তাহলে ক্যাম্পাসের আড্ডাতে টুকটাক করে পরিচিত হতে থাকলাম, গান গাইতে 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 আড্ডা দিতে তার মনের দুঃখে গান গাই, চিল্লাই চেঁচামেচি যাই করি, মনের আফসোস হয়ে চারুকলা ভর্তি হতে পারলাম না, গানের স্কুল থেকে বের করে দিল। কী করবো, ঢাকা শহরে কষ্ট করে টিকে থাকাই মুশকিল, বেঁচে থাকাই মুশকিল, খাওয়ার ঠিক নাই, ঘুমের ঠিক নাই। এই মানুষজন কতজন আর তখন চিনত। কিন্তু আমার চলাফেরা, আচার আচরণ মিশুক টাইপের আমি একটু জানি, বা আন্তরিক, মানুষের সঙ্গে সিটিং বাটপারি তো করতে কারো কাছে যাই না, ওই জাস্ট সঙ্গটুকু চাই, কিছু শিখতে চাই। আর যদি কেউ একটু আদর করে ভালোবেসে একটু কিছু খাওয়াইটা হয় তাহলে খাইলাম, খাওয়া দাওয়ার জুটলো। ক্যাম্পাসের ব্যাপারটা যেটা ছিল ওই সময় ক্যান্টিনগুলোতে আমরা যা খেতাম বন্ধুদের সময় খাইতে, কারণ আমার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকতো না, কারণ বাড়ি থেকে আমি অলরেডি 92 সালের পর থেকে আমি খরচ টরচ নেওয়া বন্ধ করে দিচ্ছি, কারণ অন্যান্য ভাই বোনরা আছে, তাদের লেখাপড়া খরচ দিতে হয় বাবাকে। আমরা একটা ফ্যামিলি, কৃষক ফ্যামিলি থেকে আসা, হিউজ যে আছে তা তো না, কিন্তু আমরা 6 ভাই বোন, 6 ভাই বোনকে বাবা মা ঢাকায় রেখে লেখাপড়া বা সার্ভাইভ শুরু, ওনারা সাপোর্টটা দিয়েছেন শুরুতে, যে কারণে আস্তে আস্তে পরবর্তীতে আমি বা আমার ছোটো ভাই বোনগুলো সব আগাইতে পারছে। তো এই কারণে প্রচুর টাকা পয়সাদের সঙ্গে থাকতো তাও না, গান বাজনা করতে গিয়ে যে একটা কালচারালি যে ইনভলভমেন্ট, মিডিয়ায় ঢোকো, কিছু প্রোডাকশন তো পয়সা খরচ করেই করতে হয়, গান বানাও, কিছু পৃষ্ঠপোষকতার ব্যাপার আছে, হ্যান্ড খরচ করো, প্রেস কনফারেন্স করো, নিউজ করো, বা একটা অনুষ্ঠান যদি আয়োজন করি তবুও তো একটা খরচ আছে। আর আমার পিছনে তো স্পন্সর করার প্রশ্নই ওঠে না কারো। আমার পিছনে স্পন্সর বলতে অতটুকুই, আমার জন্য শুভকামনা, পিঠাপ্পে খুব ভালো গান গাইছিস, তোকে দিয়েই হবে, তুই চালিয়ে যা, নিয়ে যা 100 টাকা নিয়ে যা, ভাত খাস, রাত্রে ভাত খেয়ে নিস, পেট ভরে ভাত খেয়ে নিস, বাস। ভাই ব্রাদার এরকমই। কিন্তু আমাকে দিয়েও যে কিছু সম্ভাবনা আছে, এটা পরবর্তীতে খুব কম মানুষই বুঝেছে। যারা বুঝেছে, অনেকে চেষ্টা করেছে, করেনি তা না। টঙ্গীর কামাল ভাই, মোস্তফা কামাল নামে এক ভাই, বড় ভাই আছেন, উনি নিলেন একবার পদক্ষেপ, অ্যালবাম টালবাম রেকর্ডও করলাম, হলো না, বাজার জাতি করতে পারলাম না। তারপরে আপনার গাজীপুরের আর এক শিকদার ভাই ছিলেন, সেই শিকদার ভাইও চেষ্টা করলেন অনেক দিন একবার গান বাজনা আমাকে নিয়ে করার। আচ্ছা, কিন্তু কোম্পানিগুলো যারা সঙ্গীতকে প্রমোট করে তারা খুব আগ্রহ, আমার নাম দেখে বোঝায়নি, দেখে আমার ব্যাপারে আগ্রহ। আমি গিয়েছি কয়েক জায়গায়, পাত্তা পুত্তা দেয়নি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার পরিচিতরাই আমাকে নিয়ে ড্রাইভটা দিচ্ছে আর কি। এই পরিচয়ের সূত্র ধরেই কিন্তু পরবর্তীতে আমার ছোটো ভাই ছিল সোহাগ, ক্যাম্পাসের ছোটো ভাই, সোহাগ নিয়ে গিয়ে আমাকে প্যাবলোদার সঙ্গে পরিচয় করাই দিল। পাবলু খান, জিয়াউদ্দিন খান পাবলু ভাই, আমাদের নাটমণ্ডল বসে বসে অনেক গান শোনালাম সেদিন। আর আমার অবস্থানটা হচ্ছিল কি, মানে আমি ক্যাম্পাসে আসি, মানে কোথাও না কোথাও আসি এবং সেখানে গান হচ্ছে, আড্ডাটা গানের, অন্য কিছু না, নো, একেবারে নেভার। এবং সে গানগুলো স্বতঃস্ফূর্ত গান, নতুন গান, একদম মিডিয়ার বাইরের গান এবং হাই ভোল্টেজ, চিৎকার, গলা ছেড়ে সেই রকম আওয়াজটা সেরকম ছিল আর কি। আল্লাহ দিচ্ছে তো, বয়স কম ছিল, গায়ে জোর ছিল, পারতাম। যে কারণে হয়তো কি, আমার গান না শুনে কেউ যেতে পারতো না। আমার যারা পছন্দ করতো তাদেরকেও শুনতে হতো, যারা আমাকে পছন্দ করতো না তাদেরকেও শুনতেই হতো, ব্যাপারটা এরকম ছিল আর কি। হ্যাঁ, তো ওই একটা অদ্ভুত জীবন গেছে আমার। দিয়ে তারপরে তো একটার মিউজিক তৈরি হলো, অডিও কোম্পানি, গান রেকর্ড হলো, ইত্যাদিতেও নদীর জল ছড়ানো কুল ছড়ানো গানটা গেল, সংকেত দা নিলেন গানটা। এটাকে আপনি আগে অ্যালবাম রেডি করেছিলেন? আগে গান রেডি করেছিলাম, এর আগে আবার অ্যালবাম। আর একটা কাহিনী আছে, ওই যে বললাম না, কোম্পানি খুব কম আমার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, কিন্তু আমার বন্ধুরা, আমরা পরবর্তীতে এসে একটা গান, আপনার একটা অ্যালবাম ওই সময় 90, 92, 91, 92, 93 যে আমার যে সার্কেল, ওই সার্কেলে ওই বন্ধুবান্ধবদের আড্ডা, আমরা হাতের প্লেটে ম্যাচে থাকতাম আমি। তো ওই ম্যাচের আমার যে বন্ধুরা ছিল, যশোরের পিপলু ছিল, সমীর ছিল, কাজল ছিল, আমি ছিলাম, তারপর আপনার কারওয়ান বাজারের ছিল, সমীর ছিল। এনিওয়ে, আমরা বন্ধু, ওরা না আমার মানে আমার জীবনযাপনের কষ্ট তো দেখতই, পাশাপাশি আমার গানগুলো, ওই সময় আমার গানের প্রতি যে আমার আগ্রহটা এবং মানে চেষ্টাটা উৎসাহিত করেছে। হ্যাঁ, ওরা বহুত কষ্টের টাকা জোগাড় করছিল অনেক,
কিছু টাকা ওই সময় প্রায় 30-40 হাজার টাকা জোগাড় করে একটা অ্যালবামও রেডি করা হয়েছিল ওই সময়। যে ওই অ্যালবামটা বাজারজাত করা হয়েছিল, কিন্তু অতটা ইয়ে হয়নি, হিট করে না, হিট করার কথা না, তো মিডিয়া কাভারেজ নেই, আর আমাকে চেনেই বাকি, বুঝছেন না। তো যাই হোক, কিন্তু এটা তারপরে এই যে এই অ্যালবামটা, অচেনা পথিক অ্যালবামটা, এটা করতে রেকর্ডিংয়ের সময় লাগছে আমাদের সবাই মিলে। এবং আমার যে পরিবেশটা ছিল, আমার সঙ্গে যারা কাজ করেছিলেন, যাদের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম, দে আর ভেরি ক্লাস, মানে একদম এ ক্লাস, মানে সঙ্গীতজ্ঞ বা যে কজন মিউজিশিয়ান আমার সঙ্গে কাজ করেছেন। ফয়সাল সিদ্দিকী বগি মামা, উনি এটা ইত্যাদিতে গানে যাওয়ার আগের গল্প বলছেন। হ্যাঁ হ্যাঁ, তৈরি হওয়া অ্যালবামটা তৈরি হওয়া, ওইটা কি ওই নদীর গানটা ওই অ্যালবামেই ছিল, যে 30,000 টাকা আপনারা তুলে? না 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 না, ওটা ওই অ্যালবাম তো ওটা অনেক আগের কথা। আচ্ছা, ওটা আরো, ওটা 93 সালে বোধহয় বাজারে আসছিল। আচ্ছা, ওইটার কথা আলাদা, 93 সালে না 94 সালে এসেছিল। আচ্ছা, হানিফ সংকেতের কাছে গান দিলেন কার মাধ্যমে বা কিভাবে? মাসুদ, আমার এক বন্ধু আছে, ছোট ভাই, ও নাটক করতো, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। 2003 সালে প্রচার হয়। 2003-এ না, 2002-এর একদম লাস্ট নভেম্বরে ইত্যাদিতে প্রচার। নভেম্বরের কয় তারিখে জানো? তো আপনি যখন ইত্যাদি থেকে ফোন পেলেন যে আপনার গান? ইত্যাদি থেকে ফোন পাইনি তো আমি। ফোন পাননি? না, ইত্যাদিতে অনেক কাহিনী আছে। ইত্যাদিতে ঘটনা হচ্ছে কি, আমার তখন তো 50 পয়সার কয়েন ছিল না, তো আমি তো মনে করেন যে সারা রাত ঘুরতাম আর গান গাই চিল্লাইতাম। নতুন একটা গান তুলে শেষ না করা, বললাম যে আমার একটা ঝামেলা আছে, ওটা শেষ না হবো তো আমার মানে দৈনন্দিন জীবনযাপন ঠিক হইতো না শেষ না করা বন্ধু। এবং প্রতিদিনই না হলেও 2-3 দিন পর একটা করে কমপ্লিট গান না বানালে আমার আর চলতো না। এভাবে গান তো বানাচ্ছে, আড্ডায় গান শুনছে সব, ছোটো ভাইরা, বন্ধুরা, বড় ভাইরা, সিনিয়ররা যারা শুনছেন। ওই আগ্রহ থেকে এদিকে আমরা রেকর্ড করতেছি। গান কমপ্লিট হয়ে গেল, নদীর জল ছলনা কুলছলনা সব মোটামুটি 11টা গান রেকর্ড হওয়ার পর আমরা ওটা কী করবো না করবো, কীভাবে ওটাকে প্রমোশনালি অ্যাক্টিভ হওয়া যায় ওইটা নিয়ে এইসব ব্যাপার স্যাপার কোম্পানি ভাবতেছে। আমিও তো আমার যথারীতি আমি ঘুরে বেড়াচ্ছি, গিয়ে আমি আর কি আগাচ্ছি, ততক্ষণে আমি আর নাই, ততক্ষণে আমি আমার জগৎ মানে আমি গানের মধ্যে ডুবে আছি, কিন্তু গান কিভাবে বাজারজাত হবে এসব চিন্তাই নেই, এসব চিন্তা আমি করে কি করব। আমি তো ওটার আগে 2বার ব্যর্থ হয়েছেন, মানে হ্যাঁ ব্যর্থ হয়েছি এর আগেও কয়েকবার, বা এটা দেখা যাক পরে। যেহেতু নিজের নতুন কোম্পানি খোলা হচ্ছে, কোনো কোম্পানি আমাকে পাত্তা দেয় নাই। আচ্ছা, বড় বড় কোম্পানিগুলোতে আমি গেছি, ঢুকতেই পারিনি, হয়নি, কাজ হয়নি। তো ওনারা যখন নিজেরাই কোম্পানি দিচ্ছেন, তাকে আমি তো বুঝি নতুন কোম্পানি খুলতেছে, ওনাদের বিক্রি আর কতই হবে, তা চলুক, দেখা যাক, একটা তো বাজারে আসুক, প্রকাশ পাক। তবে কাভারেজ ভালোই ছিল ওনারাও যথেষ্ট আন্তরিক ছিলেন এবং বাজার টাজার ভালো ছিল। অনেকগুলো অ্যালবাম এসেছিল আমাদের সময়, আমার এসেছিলো আরও একটা বাংলা ব্যান্ডের, তারপর পেন্টাগন ব্যান্ডের, তারপর শাহেদ ভাইয়ের আছে। ওই নতুন কোম্পানি থেকে আপনার এই 4টা অ্যালবাম একসঙ্গে এসেছিল, তার মধ্যে আমার একটা অ্যালবাম। আচ্ছা, ওই অ্যালবামে আপনার নদী গানটি ছিল? গানটি ছিল, যে গানটি ওই কোম্পানির নামটা একতার মিউজিক। ইত্যাদি দেওয়ার অনুষ্ঠান মানে গল্পটা। তো আমি এরকম প্রায় ওই 50 টাকার কয়েন জোগাড় করে, ওই 50 পয়সার কয়েন জোগাড় করে আমি এই পাবলিক লাইব্রেরির যে কয়েন বক্স, ওখান থেকে এইদিক ওদিক ফোন দিতাম পরিচিত লোকজনকে। আচ্ছা, যেমন এরকম আছে, অনেক ঘটনা আছে। আমি আমাদের চাকরির জন্য একবার যাই দিনে ফোন করছিলাম। আচ্ছা, তো অনেক কষ্টের, নাইল ওনাকে পাওয়া যায় না, তারপর ওনাকে শফিক রহমান সাহেব, শ্রদ্ধেয় সাংবাদিক আমার, তো ওনার সঙ্গে আমার সরাসরি কথা হয়েছিল আমার। তো উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনার কোয়ালিফিকেশান কী? আমি বললাম আমার তো কোয়ালিফিকেশান ডিগ্রি 3rd ক্লাস। তো উনি বলেন যে আমাদের এখানে তো 3rd ক্লাসের কোনো কাজ নাই। আমি বললাম স্যার, তো 3rd ক্লাস কাজ কাম কি কেউ করে না? আমার 3rd ক্লাস কাজ কাম আমি নিজেই করি। ও সাংবাদিক শফিক রহমান বলছে 3rd ক্লাস আমি নিজেই করি। আমার যেগুলো 3rd ক্লাস কাজ কাম ওগুলো আমি নিজেই করি, ওগুলো করার জন্য কাউকে লাগবে না। আমাদের এখানে 3rd ক্লাস রেজাল্টের লোকজনের কাজ কামের কোনো স্কোপ নেই, আপনি অন্য জায়গায় ট্রাই করেন। আচ্ছা, ঠিক আছে, গেল এরকম। তারপরে এরকম সংকেত দাকে এরকম গুতায় ফোনে পাই না, অনেক দিন পর পাইছে। সংকেত দার গলা শুনে আমি বুঝছি হ্যাঁ এটা সংকেত দা। সালাম দিলাম, দিয়ে বললাম যে ভাই আমি গান করি। তখনও আপনার নাম কি ডাব্লিউ নাকি? না, তখন শাহবাগে এসে নবী হয়ে গেছে, প্রতীক নবী হয়ে গেছে, আস্তে প্রতীক নবী হয়ে গেছে। আর মূল নাম আসলে কি স্যার? আবুল খায়ের মোহাম্মদ নুরুন নবী। ওটার সঙ্গে আমি প্রতীক নবী যোগ করেছি আর কি 92 সাল থেকে। এই নামটা কে দিয়েছে? আমি দিয়েছি, আমার নিজের ইচ্ছা থেকে দিয়েছি। বেশ ভালো।
আর এই নবীর সাথে পথিক যুক্ত করার ওটা মানে বাড়িঘর থেকে যখন বের হয়ে চলে আসছি, পথে নেমে গেছে। পথে নেমে গেছে, আর বাড়ি তো ফেরা, বাবা তো ফেরা, গান বাজনা ও শেষ। আমার বড় ছেলেটাই শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, জীবনটা শেষ। ও কি যে করবে, আমি বাবার হাউতাস আমাকে নিয়েই ছিল আর কি। বেশ, তারপরে সংকেতদাকে পেয়ে না তখনও এইসব গানটা নদীর রেকর্ডও করি নাই, আরও আগের কথায়। আচ্ছা, নদী তো রেকর্ড হচ্ছে মনে করেন আপনার 2000 সালের পরে এসে, আমি প্রথমে তো রেকর্ড করতে পারি নাই। এর মধ্যে ওই 4 লাইন করে হিট জনপ্রিয় হতে হতে এই গান কতদিন রেকর্ড করে প্রথম 4 লাইন ঠিক রেখে পরের অংশ উল্টোপাল্টা করে যে যার মতো করে লিখে, যার যেরকম মানে অ্যাক্টিভিটিস বা চিন্তাভাবনা তিনি ওইভাবে লিখেছেন পরের অংশগুলোর। আর 4 লাইন, প্রথম 4 লাইন সবার, কারণ প্রথম 4 লাইনটাই গাইতে গাইতে আমি বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে ঘুরে বেড়াতাম। আমি তো আজকে যেখানে পরশুদিন এখানে ছিলাম না, অন্য জায়গায়, আর গতকাল আস্তে আস্তে সময় লাগছে আমার এখানে ফিরতে। এবং বাংলাদেশে এই প্রান্ত আর ওই প্রান্ত সমান, এই চলে যাচ্ছে এদিকে, ওই চলে যাচ্ছে ওদিকে, এই দক্ষিণে, এই উত্তরে, পশ্চিম, মনে করেন মোংলা টোংলা, এদিকে চিটাগাং, ওদিকে ময়মনসিংহ, ওদিকে রাজশাহী, ওদিকে খুলনা, এইসব যাওয়া আসার মতো তো আমি রেগুলার, আমি সব জায়গার মানুষ। মানে এত পরিমাণ, আমি ঢাকায় 15 দিন থাকি না কন্টিনিউ, 5-7 দিন থাকি, আবার বেড়ে চলে যাই, আবার 5-7 দিন থেকে আবার চলে আসি, এই কন্টিনিউ এই চলছে আর কি। মানে এক এক এলাকায় একাধিকবার যাওয়ার কারণে ওই এলাকার মানুষজন আমাকে ওখানকারে ভাবা শুরু করলো আর কি। তখন একসঙ্গে বিচিত্রভাবে আমি নওগাঁ বাজার সব জায়গায় থাকি, আমার গ্রামের বাড়িতে আর যাই না, বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছিলো আমার। মানে পারছি না তো, আমার বয়সও আমার তখন প্রায় মনে করেন যে 30-32 বছর বয়স হয়ে যাচ্ছে, 30 পার হয়ে গেছে বয়স, টাকা পয়সা নাই পকেটে, এই ছেলের আর কোনো ভ্যালু আছে নাকি? বিয়ে করেছেন কত সালে? কত সাল জানো, হয়তো 2004-এই তো মনে আছে। যাকে বিয়ে সে ওইসব বাদ ওটা জগৎ আলাদা। আচ্ছা, হানিফ সংকেতে ছিলাম, সংকেতদার সঙ্গে তখন আমি ওই কয়েন বক্স থেকে গুতায় সংকেতদারে পাইছি একদিন, দিয়ে এখন বলি, সংকেতদা আমি তো ইত্যাদিতে গান গাবো, আমি তো ইত্যাদির জন্য একটা গান করছি। এবং আমি তখন ইত্যাদি নদীর জলছনা গানটা কিন্তু রেকর্ড না, নদীর জলছনা কুলছনা গানটা প্লাস কষ্টে গিয়ে লাল জামা বলে একটা গান আছে আমার, সেই গানটা, বা পাখি উড়িয়া উড়িয়া, যে গানগুলো পরবর্তীতে জনপ্রিয় হয়েছে বা অনেক গান অনেক হিট হয় নাই কিন্তু চলে, মানুষজন শোনে, এরকম অনেক গানই তো আমার গলায় তখন অটোমেটিক নিজেরই তখন শতাধিক গান আমার ঝোলার মধ্যে, কয়েকশো গান আমার, সব শুরু হয়নি কিন্তু লেখা হয়ে গেছে অনেক। সংকেতদা কি বললেন? তো সংকেতদা বলছে যে কি নাম আপনার? আল্লাহ, আমার নাম প্রতীক নেই, এই নাম তো শুনি নাই ভাই কখনো। আমি বললাম না, শোনার তো কথা না। কী গান আপনি কি গান গাইছেন কোনোদিন কোথাও, রেডিও টিভিতে গান গাইছেন? না গাইনি তো, আমি তো গাবো দেখি তো আপনাকে, সরাসরি আপনার ইত্যাদিতে গান গাওয়ার শখ হলো জ্ঞান, দুই একটা রেডিও প্রোগ্রাম টিভি প্রোগ্রাম করেন, গান টান শুনি আমরা একটু। আর আমার এখানে ওই এইসব নতুন আনকরা আর্টিস্টদের গান আমি করি না। বললাম আনকরা বলেন না, যাই বলেন, আমি তো জানি আপনার ইত্যাদিতে গান টান গায়ে মানুষজন নাম টাম করে, জনপ্রিয় হয়, আমি ওই জন্য ওই আশা করেই আপনাকে ফোন দিছি। তো বলছে তো না না, এইসব আননোন শিল্পীদের গান গাওয়ার কোনো সুযোগ নেই আমাদের অনুষ্ঠানে। আমি বললাম কিন্তু আমি তো গান গাবো। পরে বলছেন? তখনই বলছি আমি তো গান গাবো। কোথায় গাবেন? ইত্যাদিতে গাবো। কীভাবে গাবেন? আমি গাবো, আমার ইচ্ছা হয়েছে আমি গাবোই, আপনি দেখেন আমি গাবো। কীভাবে গাবেন? আমি না গাইতে দিলে আপনি কীভাবে গাবেন? আমি আপনি দিবেন, আপনি গাইতে দিবেন, আমি গাবো। হ্যাঁ, আপনি গাইতে দিবেন এবং আমি গাবো। আমার কনফিডেন্সটা এরকম ছিল যে আমি তো, আমার গান তো ফেলে দেওয়ার মতো না, আমি তো গান গাচ্ছি, আমার তো রিয়াকশনটা দেখতেছি মানুষজন কেমনে গ্রহণ করতেছে বা কী ব্যাপারটা তৈরি হচ্ছে, এনভায়রনমেন্টটা কি, সেই কারণে ওই কনফিডেন্টে বলে দিই, ফুল কনফিডেন্সে ফুল চ্যালেঞ্জ। উনিও বললেন যে আমি দেখে নেবো আপনি কেমন করে আমার ইচ্ছাতে গান গান। আমি বললাম আপনি দেখে নিন, আমি আপনার ইচ্ছাতে গান গাবো। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, ওকে, এই শেষ। কী নাম? প্রতীক নবী। আচ্ছা ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবো, এই নামটা মাথায় নিল, মনে রাখার চেষ্টা করবো এই নাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিয়ে সংকেতদার সঙ্গে কথাবার্তা ওই শেষ, ঠাস করে ফোন রেখে দিলাম, মন টন খারাপ করে। আল্লাহ, কি হলো? একটা সম্ভাবনা ছিল, সেটাও বোধহয় অতি পাকনামির কারণে বোধহয় হারাইলাম, আর বোধহয় সংকেতদার জীবনে সুযোগ দেবে না। যাই হোক, এরকম অবস্থা। তারপরে আজকে আমরা রেকর্ড করে ফেলছি গান, এটা 3য় না 4র্থবারের প্রকল্প আর কি আমার অ্যালবাম হিসাবে। দিয়ে এখন তো মনে করেন যে আপনার ওই যে আড্ডায় গান গাই, মাসুদ আমার এক বন্ধুর কথা যে বললাম, মাসুদ করছে কি সংকেতদার সঙ্গে তখন কাজ করতেছিল। আচ্ছা, সংকেতদার ইন্টেরিয়র ডিজাইন করতেছিলেন সম্ভবত, সংকেতদার ওই আপনার আর্টের কাজ, আর্ট ডিরেকশনের কাজ না, ইন্টেরিয়র ডিজাইন সংকেতদার বিল্ডিংয়ের অফিসের, মিরপুরের যে 10 নম্বর গোল চক্করে স্টেডিয়ামের পিছনে যেটা ইন্টেরিয়র স্টেডিয়ামের পাশে যে অফিসটা, ওই বিল্ডিংটাই বোধহয় ওনার কোনো ধরনের ইন্টেরিয়র ডিজাইনের কাজ করছে। তো মাসুদ এরকম করে সংকেতদাকে বলছে তখন যে
এরকম একটা পাগল আছে শাহবাগে গান টান গায়, ও কিন্তু রেকর্ড টেকর্ড করছে গান, ওর গান শুনে দেখতে পারেন। আপনি করেন। তাই আমি মাসুদকে পরে মাসুদের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে বিকালে আড্ডায় সবার সাথে, যে যেখানে কাজে যায় সন্ধ্যার সময় সব এক জায়গায়, এটা তো নিয়মই আমাদের, হুক্কা পানি চলবে আর গান, বুঝছেন না, চা সিগারেট আড্ডাবাজি এসব। তো মাসুদকে বললাম, মাসুদকে বলছে দাদা আমি কিন্তু সংকেত দারে জানাইছি তোমার গানের ব্যাপারে। ঠিক আছে, ভালো করছো। কী বলে সংকেত দা তো গান শুনতে চাইছে। তো হ্যাঁ সংকেত দারে গান পাঠানোর ব্যবস্থা করে দেবো। গান তখন তো ওই রেকর্ড টেকর্ড বোঝে নিত যে সিডিতে শোনানো যায়, সিডি নিয়ে দৌড়াতে হবে অফলাইন, ক্যাসেটের মধ্যে ক্যাসেটের রেকর্ড করে দেবো। তাই আমি মাসুদকে দিলাম একটা ক্যাসেট ভার্সন, ওই গানের কপি করে দিলাম। সব গান তো দিই, ওই গানটা দিছে, যে গানটা দিব ওই গানটা প্ল্যান করে। কোনটা নদী? না 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 রাখেন, ভুল করতেছি আমি, ভুল করতেছি। না, সংকেত দা গান শুনলেন মনে হয়, সংকেত দা গান শুনলেন সরাসরি? না না, অডিওতে। আচ্ছা। সরাসরি সংকেত দার সঙ্গে তখন দেখা হয়নি। তো শুনলেন কিভাবে? এই আপনি ফিতা ওই সোহাগকে দিলেন? না, সোহাগকে না, মাসুদকে দিলাম। মাসুদকে দিলেন। মাসুদ তখন সংকেত দাকে গান শোনালেন এবং নদীর জল ছলনা কুল ছলনা গানটি সংকেত দা সিলেক্ট করলেন ওই অ্যালবাম থেকে। ওই অ্যালবাম থেকে আমরা পুরো অ্যালবামটাই মনে হয় দিয়েছিলাম, কিন্তু সংকেত দাই নদীর গানটা সংকেত দাই চয়েস করছিলেন, আমরা করি নাই কিন্তু। আচ্ছা। তো আমার এদিকে আমি আমার প্রোডাকশন হাউসের সঙ্গে কথা বলছি, যোগাযোগ হচ্ছে, গান যাচ্ছে ইত্যাদি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তো সংকেত দাকে মাসুদ, আমি বললাম মাসুদ তুমি দাদাকে কি বলছো, গান যে নিয়ে গেছো কি বলছো, দাদাকে যে দিচ্ছ কি বলছো? তো মাসুদ বলছে আমি সংকেত দাকে বলছি যে এই ছেলেটা অনেক কষ্ট করতেছে, ওর গানগুলা মানুষ নিবে, একদিন নিবে, আমি চাই আপনার মাধ্যমে ছেলেটা আসুক মিডিয়াতে। আচ্ছা। কারণ ওরা আটকানো, ওকে আটকানো সম্ভব না, এই পাগল থামবে না, ও মরে গেলেও শেষ পর্যন্ত জীবন দিয়ে শহীদ হয়ে যাবে গানের জন্য, হয়েও একটা কিছু করে তারপর ছাড়বে। কাজেই আপনি করেন এই গানটা, এই ছেলেটা একদিন না একদিন জনপ্রিয় হবে, আমার ওর বিশ্বাস, ওর কনফিডেন্স থেকে সংকেত দাকে ও রিকোয়েস্ট করছে। আচ্ছা। পরে সংকেত দা পুরো অ্যালবামটা শুনে নদী গানটা সিলেক্ট করছিল। যে তারপর তো মাসুদার সামনে বলে হ্যাঁ কথা হয়েছে, মিটিং ফিক্সড। তারপর গেলাম অফিসে মিরপুরে, তারপর আরও দু একবার দেখা হলো। তারপর হঠাৎ করে একদিন শুটিংয়ের ডেট পাইলাম, শুটিংয়ের ডেট পেয়ে শুটিংয়ে যখন দাঁড়াইছি তখনও বিশ্বাস হচ্ছে না যে এটা গাচ্ছি, ইত্যাদি শুটিং হচ্ছে আমার। দেখ তারপরে শুটিং সব হলো, সংকেত দা আসলো কাছে শুটিং শেষে, পথিক নবী দাদা খালি বললো পথিক নবী, মনে আছে আমি গান গাবই। ও ভালো, অন্য জিনিস না, অন্যরকম জিনিস। সংকেত দা অন্য মাফের মেধাবী, ওরে বাবা চিন্তা করা যাবে না, ওনার সিলেকশন এবং ওনার বিচার। প্রচার হলো 2022-এর শেষে, 2022-এর শেষে, মানে নভেম্বরের 30 তারিখ ইত্যাদিতে। কিন্তু অ্যালবাম তখন আমরা রেডি করতে পারি নাই, নতুন কোম্পানি, অভ্যেস নেই, ব্যবস্থাপনা দুর্বল, লোকবল কম, কানেকশন মার্কেটিংয়ে সব দিক থেকে দুর্বল। তখন মনে করেন যে আমরা 500-1000 করে রেকর্ড করি, কপি করে বাজারে দিই, জনগণ চাই 2-10 লাখ একসঙ্গে। ইত্যাদি প্রচারের পরের ঘটনা, ইত্যাদিতে যাওয়ার 1 মাস পরে আমাদের অ্যালবামটা বাজারে এসেছিল। ওর বাবা, এর মধ্যে শুধু নদীর জল ছিল না কুল ছিল না গানটাই এক একটা ক্যাসেটে এপিটা 6 বার ওপিটা 6 বার, মানে 12, মানে বারবার একটাই গান, একই গান। এভাবেই সারা বাংলাদেশ লক্ষ লক্ষ ক্যাসেট চলে গেছিল, একটা গানের একটা অ্যালবাম, বাবারে বাবা। পাইরেসি কে কারা কোত্থেকে মার্কেটিং করতেছে কেউ জানে না, পুরা লোকালি সারা দেশের, সারা বাংলাদেশের সমস্ত অডিও দোকানে রেকর্ড করে করে গানটা বিক্রি করছে ওই 1 মাস। তারপরে ক্যাসেট আসলেও ওরা মনে করেন যে আপনার সাপ্লাই দিতে পারে না, সরবরাহ করতে পারে, মানে পাইরেসি হওয়ার পরেও 1 মাস পরে প্রিন্টে এসে তাও দিতে পারে না কোম্পানি। হ্যাঁ, এটার কারণ কি? কোম্পানি তো বিজনেস করছে, 1 লাখ বিক্রি হলে তো টাকা পেয়ে যাচ্ছে। মানে মানুষ চাচ্ছে যখন, ক্যাসেটের দোকানে গিয়ে যখন কাস্টমাররা ক্যাসেটটা চাচ্ছে, দোকানদার যখন বেচতে দিতে পারছে না তখন ওটা ঝামেলা না, দোকানদারের কাছে নাই তো কালেকশন। এখানে কোম্পানি কেন পারছে না? কোম্পানির উৎপাদন মানে আপনার প্রোডাকশন করার মতো ক্যাপাসিটি 2000-5000। বুঝতে পেরেছি। বাবা। তারপরে এই কারণ তখন তো যে কোনো জায়গায় পাঠা যায় না, একটা কোয়ালিটি মেনটেন করতে হয় না,
আমরা যেখান থেকে মাস্টার করে ওটাকে রেকর্ড করে প্রিন্ট করে ক্যাসেট হিসাবে বাজারজাত করতেছি বা সিডি হিসাবে তৈরি করে আউটপুটটা যখন আনতেছি, হ্যাঁ সে সময় মেশিন স্লো ছিল, একটা মেশিন হয়তো সারা দিনে দিতেই পারে 200 এরকম 8-10টা মেশিন কাজ করতেছে, 8-10টা মেশিন কাজ, বুঝলেন না? তো ওই কারণে মানে কি, আর এই যে আপনার ওই মানে এইভাবে যে মানুষজন চাবে জিনিসটাকে, একদম এটা তো কল্পনাই ছিল না। কোম্পানির কল্পনা ছিল না, বা আপনিও ভাবেন নাই? আমি জানতাম, আপনি জানতেন? অবশ্যই আমি সারা বাংলাদেশ ঘুরছি, ফিল্ড ওয়ার্ক করছি, আমি মানুষের পালস বুঝি না, আমার গান কিভাবে মানুষ স্টেজে নেয় বা আচ্ছা, সেই মুহূর্তে কি তাৎক্ষণিক কোম্পানি আর একটা মানে কম্বাইন্ড একটা বড় কোম্পানি আপনাকে বলে নাই যে যেহেতু পারছে না আমরা? এটা কোম্পানি জানে, আমি জানি, মার্কেটিং তো আমি করি নাই। বেশ, তাহলে একটু গোপন কথা কি জানতে পারি, তারপরেও আপনি ওই 1-2 বছরে এই ক্যাসেট থেকে, শুধু এই ক্যাসেট থেকে কি পরিমাণ রয়্যালিটি পেয়েছেন? মনে নাই, তবে ওনাদের সঙ্গে আমার পার্সোনালি অন্যরকম একটা রিলেশন। রয়্যালটির ব্যাপারটা, যা ক্যাসেট বিক্রি হয়েছে সেভাবে যা পাওয়ার কথা ছিল আমার। একটু দর্শকের যদি আগ্রহ থাকে, যেমন তুমুল জনপ্রিয় একটা গানের অ্যালবাম, সেটা কি পরিমাণ আর্ন হয়েছে, আনুমানিক একটা সংখ্যা বা ডিজিট বলা যায় কিনা? মনে নাই, কয়েক লাখ জানি হয়েছিল। আচ্ছা, যাই হোক, ওই অ্যালবামটার নাম কি ছিল? অচেনা পথিক। অচেনা পথিক। তারপরে আপনি আর পেছনে তাকাননি, সোজা কথা, একের পর এক অ্যালবাম। কেন পিছনে তাকাবো? আমি তো তাকাইতে পারি সবসময়, তাকাবো না। ক্যারিয়ারে আপনি তারপরও আড্ডা থামাননি, আমি যতদূর জানি আপনি তারকা হয়ে যাওয়ার পরও ক্যাম্পাসের আড্ডা চলমান রেখেছিলেন, আসতেন? হ্যাঁ, আসতাম তো ক্যাম্পাসে, তো আমি ক্যাম্পাসে অনেকদিন আসছি, তারপরে অনেকদিন আসছি মানে কি অনেকদিনই আসছি আমি। এই যে মানে আপনার ইয়ের পর আমি ক্যাম্পাসে তো আসতাম, তো ক্যাম্পাসে আড্ডা তো আমি এখনো মিস করি, অনেক মিস করি। আচ্ছা, তারপরে এক নাগারে অনেক অ্যালবাম বের হয়েছে, জেমসের সাথে ডুয়েট অ্যালবাম বের হয়েছে, বেরিয়েছে, এবং সেগুলোও হিট হয়েছে, বেশ কিছু হিট। বাচ্চু ভাইয়ের সাথে ডুয়েট অ্যালবাম বেরিয়েছে, বাচ্চু ভাইয়ের সাথে হিট অ্যালবাম বের বিপ্লব ভাইয়ের সাথে ডুয়েট অ্যালবাম। এই পর্যায়ে দাঁড়িয়ে আপনার জীবনে সেরা গান কোনটি মনে করেন এখন পর্যন্ত, শ্রেষ্ঠ গানের? না ভাই, এখন ওটা গাইতে পারি নাই, চেষ্টা করতেছি, গাবো সামনে ইনশাল্লাহ। সেরাটা আসিতেছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবার একটু ব্যক্তিগত প্রশ্ন জানতে চাই। কথা শুরুতে বলছিলাম যে আপনাকে একটু গানের ইতিহাস যেটা বললেন, এটাও হয়তো কেউ কিছুটা জানে, আপনার পরিবার বা অন্য বিষয় হয়তো কম জানে। আপনি বলছেন আপনার বেশ কয়েক ভাই বোন, আপনি কত নম্বর এবং কয় ভাই? আমি বড়, সবার বড়, অনেক দায়িত্বশীল পদ। তারপরে আরো কয়জন ভাই বোন? আরো 3 ভাই আছে, 2 বোন আছে। বাহ। আর আপনার ঘরে একমাত্র স্ত্রী? আপনি কি বলতেছেন একমাত্র মানে কি? এটা কি ধরনের কথা? একমাত্র না বলে কি 14 মাত্র বলে কি বাসায় ঢুকতে পারবো গিয়ে? অবশ্যই একমাত্র। বেশ, ভদ্রলোকের তো একটাই বউ হয়, আবার কয়টা হয়? একেবারে। এবং আপনার 2টি সন্তান, ওদের নাম এবং কোন ক্লাসে পড়ে যদি একটু দর্শকদের বলেন। আমার মেয়েটা আছে ইন্টারমিডিয়েট লেভেলে আছে, আর ছেলেটা ক্লাস 7 শেষ করে 8-এ উঠবে এবার। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি ফাইন। মেয়ের নাম হচ্ছে মেঘ, নাহিয়ান মহল মেঘ, আর ছেলের নাম হচ্ছে মানব। মেঘ এবং মানব। বেশ, এবং পারিবারিকভাবে আপনি সুখে আছেন, সেটি আপনার আচরণে বোঝা যায়, কথাবার্তায় বোঝা যায়। পারিবারিক যারা অসুখী থাকে তাদের আচরণ কথাবার্তারাও কেন জানি আমি কিছুটা এখন টের পাই। তার মানে এটা প্রশ্ন করছি না যে পারিবারিকভাবে কেমন আছেন। পারিবারিকভাবে আমি আমার না আলোচনা করেন, অসুবিধা নেই। সেটা হচ্ছে কি যে আমি তো শাহবাগে বোহেমিয়ান পড়েছিলাম, ভবঘুরে, পকেটে পয়সা নেই, যতই ভালো মেধাবী গীতিকার হই, সুরকার হই, পকেটে টাকা না থাকলে কোনো দাম নেই। যত দেখতে সুন্দর হলেও কোনো লাভ নেই, পকেটে টাকা থাকতে হয়। একেবারে টাকাহীন একটা মানুষ আমি। শাহবাগে পড়ে থাকতাম, ঘুরে বেড়াতাম, কিন্তু আমার 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 বই আমাকে পছন্দ করছে আর কি, ওই খুঁজে বের করছে আমাকে। সেটা কোথা থেকে? কি এই ক্যাম্পাস থেকেই। সেটা আড্ডা থেকে? ও গান শুনতে এসেছিল, আজিজ মার্কেট একটা অনুষ্ঠান ছিল, ওখানে আমি গান গাচ্ছিলাম, ওখানে সে আমার প্রথমে দেখে। তারপর ওর বাসায় গিয়ে, আর ওর বড় ভাই চারুকলা স্টুডেন্ট ছিল, আমি তো চারুকলা আড্ডাবাজি করতাম, ওর বড় ভাইয়ের সঙ্গে আমার আগের থেকে পরিচয় ছিল, ওই সূত্র ধরে আর এমনি তো আমি সে যখন আগ্রহ প্রকাশ করছে বাসায় গিয়ে আমার সম্পর্কে ওর ভাইকে জিজ্ঞেস করছে, ওর ভাই তখন একদিন ওদের বাসায় আমাকে নিয়ে গেছে বেড়াইতে। তোর অবস্থা কি, তুই তো কয়দিন ধরে ভাত খাস, কাপড় চোপড় নোংরা হয়ে পড়ে আসিস, চল আজকে আমাদের বাসায় চল, তুই আজকে বাসায় যাবি। যে বাসায় নিয়ে গেল মানে ওই দেখলাম প্রথম আর কি, তো ও বলাতে ও আগ্রহ পোষণ করে আমার নিয়ে গেছে। তারপর এই আর কি পরিচয় হলো, দেখার পর থেকে আমিও মনে মনে একটু
দুর্বল হয়ে গেল? দুর্বল না, কেমন যেন অন্যরকম। এটা দুর্বলতার ব্যাপার না, এটা কেমন কেমন? এটা একটা ন্যাচারাল একটা ব্যাপার আছে। আমিও কেমন জানি করে ওদিকে ওকে দেখার পর থেকে চিন্তা হলো, কি তাই তো এরকম তোর কি যেন একটা ব্যাপার, একটা যোগসূত্র খুঁজে পাইলাম প্রকৃতির ভিতরে, একটা ন্যাচারাল। আচ্ছা, তারপরে এই যে গেলাম তো গেলাম দিয়ে, আর পরে যোগাযোগ 1.5-2 বছর হয়নি। আমি পরে চেষ্টা করতাম, অনেক চেষ্টা করতাম যোগাযোগ করার। হ্যাঁ, যোগাযোগ করা। আমার কিভাবে চেষ্টা করতে? ওর ভাইয়ের সঙ্গে আড্ডাবাজি করে উঠে গিয়ে আবার ফোন দিচ্ছি, ওর ভাই কোথায়, বাসায় আছে কিনা, এইরকম ব্যবসা। আচ্ছা, এভাবে করে দিয়ে তারপর আস্তে 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 আগালো। 2-2.5 বছর লাগলো আর কি। তারপরে ও আসলো, দেখা হলো, এই যে আসলো, এখনো আর যাইতে দেয়নি আর কি, আসি। ওই 2.5 বছর পরে ওই যে আসলো, আর যাইতেই দেন না একবার আপনার? এখনো ওই যে আসছে, বাস ওই জায়গায় ব্লক হয়ে গেছে। আর এর মধ্যে আর অন্য কোনো চিন্তা নেই। আর এখন আর আপনার চেষ্টা করা লাগে না? কি চেষ্টা করা লাগে না? মানে আগে যে ওই 2 বছর তো অনেক চেষ্টা করা লাগতো, দেখা সাক্ষাৎ কথাবার্তা। এখন না, অনুভূতির কথা বলছি, ওটা তো মানে আমি মানে অনুভূতিটা সেট হয়ে গেছে এখন। এখানে আর মাথা থেকে সরেনি, জিনিসটা আছে। বেশ, স্ত্রীর সম্পর্কে যদি একটি বাক্য বলেন, কোন বাক্যটি বলবেন? ও হচ্ছে মাস্টার্স ফার্স্ট ক্লাস, আমি হলাম মাস্টার্স ফেল, MA ফেল। আর বাচ্চা কাচ্চা মানুষ করার ক্ষেত্রে বাচ্চারা কি লেখাপড়া করে, কি সব তো ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন। আচ্ছা, ওদের কথাবার্তা আমি সাইড থেকে শুনি, বুঝি না কিছুই, বুঝতে পারি যে গুরুগম্ভীর লেখাপড়া চলতেছে, কিন্তু আল্লাহ বাঁচাইছে যে আমাকে ওদের পড়াতে হয় না। আচ্ছা, আমার যদি ওদেরকে পড়াশোনা করাতে হইতো, ওরা আমার উপর নির্ভরশীল, ওদের জীবন গেছিল। তো পাইছে ভালো, ও মা শিক্ষিত, ভালো এডুকেটেড, মানে সোশ্যাল সাবজেক্টই ওই রকম ছিল। বাহ, মানে বাচ্চা দুটো সঠিক পথে ধাবিত হওয়ার মতো একজন মা, মানে ওর মা, আমার ওয়াইফ বাচ্চাদেরকে দেখে বাচ্চারা লেখাপড়ায় ভালো, চিন্তা ভাবনাতেও ভালো, মন মানসিকতাও ভালো, ওদের লেখাপড়া ভালোভাবে করতে পারবো, ওদের লক্ষ্য ক্লাস মেনটেন করতে পারবো। ওদের লক্ষ্য উদ্দেশ্য কি গানের দিকে কোনো ঝোঁক? না, আমি কোনোদিন এসব বলবো না, চাইও না। যার যেটা মন চায় সে সেটা করবে। এখন ওদিন ছোট ছিল, টেক কেয়ার করছি, বাবা ভালো থাক, সুস্থ থাক, নিরাপদ থাক, চলাফেরা করা, এইটুকুই। কি হবে এটা নিয়ে তো আমার বলার কিছু নাই। বেশ বেশ, আপনি অনেকের সাথে অ্যালবাম করেছেন, সেটি জেমস, আয়ুব বাচ্চু সহ আরও অনেকেই। এর মধ্যে সহশিল্পী হিসেবে কাকে সবচেয়ে বেশি ভালো মনে করেন? সহশিল্পী হচ্ছে কি, সেটা মানে একটা গান দুজন মিলে গাচ্ছে যখন, তখন সহশিল্পী। অ্যালবাম তো শেয়ার করছেন, সহশিল্পী তো হচ্ছে সবাই ভালো, কেন যাদের সঙ্গে কাজ করছে তারা সকলে অনেক ভালো শিল্পী। তো কি বলেন, জেমস ভাই অন্য মাপের শিল্পী একেবারেই, বাচ্চু ভাই তো অন্য, ওনাদের সঙ্গে কাজ করছি, এটা তো আমার জন্য একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। কি বলেন? আচ্ছা, জেমসের বন্ধুত্ব নাকি শিল্প, কোনটা বেশি এগিয়ে রাখবেন? অবশ্যই শিল্প, ওনার সঙ্গে বন্ধুত্ব তো তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম। বেশ, ওনার সাথে তো আমার তো হবেই না। আরও বন্ধুত্ব জেমস ভাইয়ের সঙ্গে আমার কেমনে হবে? জেমস ভাই বয়সেও বড়, মেধা যোগ্যতাও বড়, অ্যাজ অ্যান আর্টিস্ট উনি আমার চাইতে অনেক সিনিয়র, এবং উনি তো মিউজিশিয়ান। এবং আমার জেমস ভাইয়ের গানের চাইতে জেমস ভাইয়ের যে গিটার বাজানো বা জেমস ভাইয়ের যে বডি ল্যাঙ্গুয়েজ বা পার্সোনালিটি, ওটাই আমার কাছে, আমি ফিদা ওটাতেই। এখনো কার সাথে গান গাওয়ার জন্য ভেতরে আফসোস হয়? না, এরকম কোনো আফসোস নাই। আপনারটা আপনি গাইলেই ঠিক আছে? না, আমার কোনো আফসোস নেই কোনো ব্যাপারে। আমার অনেক শান্তি। আমি আবার গাইতে পারলে ভালো লাগতো, আমার নাম ইচ্ছা করলে গাইতে পারবো। আচ্ছা, যদি কাউকে টার্গেট করে যে তার সঙ্গে কাজ করবো, আমি ওই জায়গায় পৌঁছবো, যেভাবে হোক গাবই। 1 মাসের জন্য যদি আপনাকে একেবারে নির্বাসন দিয়ে দেওয়া হয়, সাথে কি নিয়ে যাবেন? তাতে খেলে আমাকেই নিয়ে যাবো, আর কিছু দরকার নেই। আপনি গেলেই তো গান চলে যাচ্ছে। আমি যাই না, কিন্তু আমি আর আমাকে ছাড়া কাকে নিব? নির্বাসনে যখন যেতে হয় আমাকেই নিতে হবে, আর বাইরে কিছু নেওয়ার নাই আমার। আচ্ছা, বেশ, খুব চমৎকার। একদিনের জন্য যদি হুট করে শোনেন যে আলাদিনের চেরাগ এসে আপনাকে বললো আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, কোন সিস্টেমটা বদলাতে চান আমাদের দেশের? আমি প্রথমত পদটা নিতেই চাই না, বদলানো তো পরের কথা। আমি চাইলে বদলিবে নাকি? সমগ্র জাতি বদলাতে হবে, সবার চিন্তা ভাবনা অন্য জগৎ। একটা চিন্তা ভাবনা 2-4 জনের চিন্তায় সামান্য কিছু প্রভাবিত হয় আলো, কিন্তু মাস পিপুলের অ্যাটেনশন এবং অ্যাক্টিভিটিস ঘটনা, ওই জায়গায় কাজ করতে হবে। পথিকনবী যদি তারকা না হয়ে উঠতো তাহলে কি হতো? পথিকনবী হতো। আচ্ছা, মানে সিঙ্গার না হয়ে অন্য কিছু হতো কিনা? হলে তো হতাম, হইনি তো। আচ্ছা, না যদি হতো, না যদি এই ক্ষেত্রে যদি বলে তাহলে তো হবে না, যদির কোনো বিষয় নাই এখানে। কারণ আপনার টার্গেট একটাই ছিল, সব ছেড়ে এ পথেই। মানে আমার কথা হচ্ছে যে আমি পথিকনবী হবো, এটাই সত্য কথা। এখন আমি গান তো গাচ্ছি, আর করার আছে আমার, আমি সেটাই খুঁজতেছি। এখন আরো কিছু করার
আছে কি না বুঝতেছি না, থাকলে করব। বেশ, আপনি খুব আড্ডা পাগল মানুষ, সেটা আমি জানি, 2-4 জনের থেকে সেটাও জেনেছি। এবং শাহবাগের আড্ডাটা আপনার মূল আড্ডা, এবং এই আড্ডা থেকে দেশের সব ক্ষেত্রে বড় বড় শিল্পীদের জন্ম হয়েছে, সে গীতিকার, লেখায়, সুরে, নানান মাধ্যমে। এই আড্ডা থেকে কোন বন্ধুটির কথা মনে পড়ে বা একটি ঘটনা মনে পড়ে যেটা দর্শক শ্রোতাদের একটু জানাতে চান? এমন কোন না, আমি একদম শুরুর দিকে যদি বলি কারো কথা, সেটা অন্য একটা ব্যাপার, কিন্তু পরবর্তীতে এসে আমিও যখন নেমে গেছি, সেটা ফুল বিছানো পথ হোক আর কাটা বিছানো পথ হোক আর আগুনের পথ হোক, সবাই তো একসঙ্গে নেমেছি, সবাই কাজ করে, সবাই যোদ্ধা আমরা। ওই সময়টা আমি যে মানে যদি বাংলাদেশে কিছু ঘটে থাকে তার মধ্যে যদি আমার গান যদি মানুষ নিয়ে থাকে, এর মতো আরও অনেকের সৃষ্টি নিয়েছে, তাই না? সবাই তো কাজ করছেন। পরবর্তীতে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে আমার, অনেকেই অনেক ভালো অবস্থানে আছেন, অনেকে ভালো কাজ করছেন, অনেকেই আছে এরকম। বা আমার বন্ধুবান্ধব পরিচিতরা, সাংবাদিকতায় যারা আছেন তারা আছেন, যারা ছবি বানাচ্ছেন তারা আছেন, যারা ছবি আঁকছেন, যারা লিখছেন, মানে সব গান বাজনার ক্ষেত্রে পরিচিতরা অপরিচিতরা, অনেক শিল্পীর দেশে আছে এখন, কাজ কাম হয়, আমি জানি ভালো হচ্ছে। এই সকল সার্কেলের মধ্যে একজন বিশেষ কারোর কথা মনে পড়ে কিনা, তার সাথে কোনো ঘটনার কথা মনে পড়ে? ঘটনার কথা বলবো না আমি, আমার যে ক্যাম্পাস জীবনের শুরু এসে তোফায়েল তুহিন নামে আমার এক বড় ভাই, আমি ওনাকে মানে ওই সময় ওনাকে আমি গুরুই ডাকতাম আর কি। গুরুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে, কারণ উনি অনেক কবিতা পড়তেন, ওনার কাছে অনেক কবিতার বই ছিল এবং অনেক কবিতা সম্পর্কে ওনার অনেক জ্ঞান ছিল, কবিতা নিয়ে কথা বলতেন বা কবিতা লিখতেন। তোফায়েল তুহিন ভাই, তুহিন ভাই মানে ক্যাম্পাসে আসার পর 90-এর পর আড্ডা থাকে না কিছু কিছু, তো তুহিন ভাইয়ের সঙ্গে যখন তোফায়েল তুহিন ভাইয়ের সঙ্গে যখন আমরা গ্রুপ মিলে আড্ডাবাজি করতাম, তুহিন ভাইয়ের কবিতার ধরন আমার ভালো লাগতো, আরও অনেকের ভালো লাগতো। বিপ্লব চক্রবর্তী, বিপ্লব দা যিনি মারা গেছেন, বিপ্লব দার অনেকগুলো গান কয়েকটা গান আমি করেছি। জাহিদ ভাই আছেন, জাহিদ ভাইয়ের একটা গান আমি করেছি, বৃক্ষ যেমন আঘাত দিলে। ওই সময় আমাদের যে পরিবেশটা ছিল ক্যাম্পাসে, আজকে হাসিম ভাইয়ের যে কথা বলা হচ্ছে, এই হাসিম ভাইয়ের গান তো আমরা বারান্দায় বসে বসে শুনছি, তাই না? এই গানগুলো তো আমরা ওই সময় শুনছি, হয়তো বা আমি গাই নাই, আমি আমার গান গাইতাম, কিন্তু হাসিম ভাই যে ওই সময় যে দরদ দিয়ে গান গাইতেন, হাসিম ভাইয়ের জোয়ান বয়সটা তো আমরা দেখছি, আমরা তো ছোটো বয়সে হাসিম ভাই আমার গ্রামের বাড়িতেও গেছেন আমার সঙ্গে। ওই সময়ের যে প্রেজেন্টেশনটা ছিল হাসিম ভাইয়ের, ওই সময় হাসিম ভাইয়ের গলার যে গানটা ছিল ওই সময়ের, ওইটা যদি আমরা ধারণ করতে পারতাম তাহলে বোঝা যেত যে হাসিম মাহমুদের মায়াটা কোথায়। এখন যেই গায়ক আর যাই করুক ওই জিনিস পাওয়া যাচ্ছে না। আমি শুনছি তো সবারই, কিন্তু ওই যে সময়টা দেখেন আমরা কীভাবে মিস ইউজ করি সময়গুলোকে, মেধাগুলোকে। হাসিম ভাইয়ের জোয়ান বয়সের যে পারফরমেন্স, বা বিপ্লব চক্রবর্তী যে মেধা নিয়ে গান গাইতেন মঞ্চে, মানে স্টেজে, মানে নতুন গান নিজের মতো করে গান গাওয়ার ব্যাপারটা, আরও যারা করতেন, ক্যাম্পাসে অনেক ছেলে মেয়েরা ছিল নতুন গান করছেন, বা পরে অনেকে সবাই যে নাম করছে তা না, কিন্তু যাদেরকে সবাই চিনছে তাদেরকে তো চিনছে, কিন্তু যাদেরকে চেনে নাই তাদের কথা বলি, তাদের যে ওই মানে বিচ্ছিন্ন অবস্থার থেকেও যে একটা নিরবিচ্ছিন্ন অবস্থানের যে সংস্কৃতির যে ধারাবাহিকতা, সেটার ভিতরে তাদের যে কন্ট্রিবিউশন ছিল, সবাই যে বিখ্যাত হয়েছে তা তো না, কিন্তু তাদের দ্বারা যে আমরা অনুপ্রাণিত হয়েছি এতে কোনো সন্দেহ নেই। ওই সময় আমরা তরুণরা যারা তাকায় থাকছি তাদের দেখবা শিখছি কিছু, এটাই তো আসল কথা। তো ওই মূল্যায়ন করতে গেলে সব ধরেই মূল্যায়ন করতে হবে, যার নাম হচ্ছে তাকে তার প্রশংসা করবো সে, আর মেধাবী থাকা সত্ত্বেও যে রাম করতে পারে তার দাম গাবো না। আমি কফিল আহমেদ ভাই, কফিল ভাইকে একটা ভালো মাপের শিল্পী না, খুব অবশ্যই উঁচু, তার চিন্তা ভাবনাটা কত সুন্দর, কি একটা চিন্তা ভাবনা, কথাবার্তা, এগুলো অনুভব করি আমি সবাইকে। আমার বন্ধু সরওয়ার ফারুকী এখন উপদেষ্টা মহোদয়, ঠিক আছে, কিন্তু আমরা যখন আড্ডাবাজি করছি তার সে পরে ফিল্ম মেকার, কিন্তু যখন আড্ডাবাজি করছি তখন যে তার যে চিন্তাভাবনাগুলো বা সে যে অ্যাঙ্গেল থেকে কথাবার্তা বলতো আমাদের সার্কেলে, তখন তো বোঝা গেছে হিজ সামথিং, হিজ ইউনিক, তার একটা অন্য ব্যাপার আছে। সে ওই না মাসুল, হ্যাঁ না তারপর এই যে মেজবুর রহমান সুমন, আমার আদরের ছোটো ভাই, ওই যে হাওয়া সিনেমা যে করেছে, সুমনের অ্যাঙ্গেলটা, সুমন কীভাবে দেখে, সুমনের দেখাটাই তো অন্যরকম, একটা আর্টিস্ট। শুধু আমাদের সিনেমা বানানো কতজনই তো আছে, সিনেমা বানায়, সিনেমা দেখতেছি না আমরা বাংলাদেশের সিনেমা সম্বন্ধে পরিচিত, কিন্তু ওর লুকিংটা কীরকম, ওর দেখাটা কোন আলাদা না একটা,
তো এরকম ওদের ওদের গান বা এখন যারা মিউজিশিয়ান যারা ভালো করছে নন্দিত সবাই আমার চলচ্চিত্র পরিচিত। পরিচালক হাসিবুর রাজা কল্লোল, কল্লোল, হ্যাঁ কল্লোল ভাইয়ের সাথে আপনার একটা বিশেষ স্মৃতি বলেন কিছু একটা। কল্লোল কল্লোল জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন ফিল্ম মেকার। এখন কল্লোল যত বড়ই ফিল্ম মেকার হোক, কল্লোল তো আমার আদরের ছোট ভাই। একেবারেই। হ্যাঁ, কল্লোলকে আমি যেরকম স্নেহ করি, ওটা খুব বিরল প্রকৃতির সম্পর্ক আমাদের দুজনের আমি মধ্যে। সেটা জানি। আমরা দুজন যেরকম দাদা নাতি, ওইরকম আবির কাজের ক্ষেত্রে আমি আবার ওর কাছে স্টুডেন্টও বলতে গেলে, তাই না? ওর কাছ থেকে শেখার অনেক কিছু আছে, ওর অ্যাঙ্গেলগুলো চিন্তা ভাবনা। ওনার একটা ফটোগ্রাফির এক্সিবিশনে গিয়েছিলেন আপনি দেরি করে। আপনি কি কোনো প্রসঙ্গে ইন্টারন্যাশনালি ঢুকাতে চান? একেবারেই। এটা কোনটা? কামড় দিয়ে এটা দেন না, বলে দেন। এটা তো কল্লোল ভাইয়ের অনুমতি নিয়ে আসছি, এটা জানাবো ইয়াকে। পেছন থেকে ধরে যে কামড় দিল 6 বার চাপতে ব্যথা। ও, এটা নিয়ে এটা হয় কি, ভালোবাসা যখন তীব্র হয়, তার দাবিও তখন তীব্র থাকে, আর যদি সেটা যদি ব্যর্থ হয়ে যায়, সেটা যদি সফল না হয়, তার আক্রোশটাও সেরকম তীব্র হয়। তো এইখানে জালিয়াস প্রেস ওর একটা এক্সিবিশন, ওর তখন বোধহয় প্রথম এক্সিবিশন, ওইটা আমার ধারণা প্রথমবার। মানে আমাদের কল্লোল ভাই প্রথম হচ্ছে ছবি তুলতো, আসলে আমরা অনেকেই সবাই জানি হয়তো। ও তো কল্লোল, তো আমি তোকে কল্লোল বলতে চিন্তাই না। কল্লোল বলে জিজ্ঞেস কোন কল্লোল, তখন আমি যদি বলতো বাসায় যদি কল্লোলের কথা ওঠে, তখন আমি কোন ক্লিক ক্লিক, ওর নাম দিয়েছিলাম ক্লিক। মানে যতক্ষণ আমার সঙ্গে থাকতো, যেখানে থাকে একটু ব্যাপার ক্লিক একটা আওয়াজ হইতো, কি ব্যাপার, কল্লোল ছবি তুলছে, চিন্তা আছে, ধ্যানে আছে, একটা নতুন গান বানাচ্ছে, মুড অন্যরকম মুডে আছে, ঝিম মারে আছে, হঠাৎ ক্লিক, কি ব্যাপার, কল্লোল একটা ছবি তুলছে। হ্যাঁ, তো ওই যে পরে বিরক্তি হওয়ার নাম, যাক তোর নাম আজকে থেকে ক্লিক কল্লোল, ক্লিক কল্লোল, আচ্ছা গেল ক্লিক কল্লোল। ও তো পছন্দ করে না। আমার বউ তখন বলে, কী নাম রাখো, এটাকে এটা কোনো নাম হলো রাখে, কল্লোল, ক্লিক কল্লোল। তাহলে ওর নাম হলো হাসিবুর রেজা কল্লোল। তাহলে ওরা আমি সংক্ষেপ করি, হা রে, হাতে হাসিবুর, রেতে রেজা, হারে কল্লোল, হারে কল্লোল, বুঝছেন না এমনিটা কি। ও তাও নীরবে সহ্য করে, দাদা আমার তো একটা ইজ্জত প্রেস্টিজ আছে, তুমি যে সব জায়গায় আমার এরকম করে তুচ্ছতাচ্ছিল্য করে কথা কও, দাদা তুমি আমার মূল্যটা কবে বুঝবা? আমি যেদিন বোঝার সেদিন আমি ঠিকই বুঝবো, তুই তোর কাজ করে আমার প্রমাণ কর। খালি ক্যামেরা দিয়ে ক্লিক 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 করলে হয় না। দিয়ে তারপরে ও যখন এক্সিবিশন করতেছে, আমাকে করছে চিফ গেস্ট, মানে চিফ গেস্ট না, মানে বিশেষ গেস্ট আর কি। ও তো চিফ গেস্ট আছে, কিন্তু আমাকে, আমি বুঝছি যে ও একটা ব্যাপার ঘটানোর চেষ্টা করতেছে আর কি। আমাকে তখন গান টান হয়েছে, গান জনপ্রিয় হয়েছি আমি, মানুষজন চর্চা করতেছে আমার গান, আমাকে, আমার বিষয়গুলো। চিফ গেস্ট সম্ভবত ফ্রান্সের রাষ্ট্রদূত ছিলেন। তো আমার কথা হচ্ছে যে ভাই, 6 মাস আগেও না, 3 মাস আগে আমি ছিলাম শাহবাগে পইরে, নেরি কুত্তাও আমার জিগায় নাই, প্রতীক তুই খাইছিস কিনা বা কী অবস্থা, ভালো আছিস কিনা, বা তো মনে অশান্তিটা কোন জায়গায়। হঠাৎ করে হয়েছে, যাই হয়ে গেছে, গান গাইছি, নাম হয়েছে, গান ফাটছে, এখন আমার সব জায়গায় যাইতে হবে কেন? এখন আমার তো এমনিতে ভিড়ভাড়টা ভালো লাগে না, আমি একটু অন্যরকম মুডের একটা থাকি। এখন আমি ওরা বলছি যে আমার কোনো পারপোজ আছে তোর অনুষ্ঠানে, আমার কি গান গাইতে হবে? না, তুমি থাকলেই হবে। আচ্ছা আমার কেন থাকতে হবে? আচ্ছা আমি যাবো না, তোর অনুষ্ঠানে একবার গেলে তো হয়। না, তোমাকে শুরুতে তুমি আসবা সবার আগে, তুমি সবার আগে তুমি আমার সঙ্গে থাকবা, আমার সাহস হয়ে থাকবা। আমি গেছি ঠিকই, কিন্তু লোকজন দেখে আমি ভরকাই গেছি, মানে অনেক লোক, মানে ভর্তি, হল ভর্তি লোক, অনেক মানুষজনের ভিতর। রাত্রি ছাড়া যাইতে ইচ্ছা করে না আমার, মানে অনুষ্ঠান বিকেলবেলা রেডি, অনুষ্ঠান চলতেছে, আমি ব্যাকডোরে থাকবো, গ্রিন রুমে থাকবো, মুড টুড তৈরি হবে আমার, স্টেজে উঠে গান গাবো, ফুস করে নেমে চলে যাবো, এতটুকুই, এইটুকু ভালো লাগে। কিন্তু হঠাৎ করে মনে করেন যে যেখানে যাই সেখানে মানুষজন, মানে কেমন যেন লাগে আমার। তো আবার সাবজেক্টটা আমি বুঝি না, ফটোগ্রাফিও বুঝি না, অ্যাবস্ট্রাক্ট আর্টও বুঝি না, মানে এইসব জায়গায়, মানে যেসব জায়গায় মনে করেন যে আপনার ইন্টেলেকচুয়ালরা যায় আর কি, অতিবুদ্ধরা যায়, আতেলরা যায়, বুঝছেন না, জ্ঞানীগুণী লোকজন যায়, ওই জায়গায় তো আমি নিজেকে এখনও ফিট মনে করি না, কারণ আমার তো ওই নলেজটা নাই, জ্ঞান নাই। আমাকে একটা কঠিন প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারবো না। তারপরে গেলেন অনুষ্ঠান না, অনুষ্ঠানে আমি যখন লোকজন দেখছি তখন চুপ হয়ে গেছে, প্রায় আশেপাশে গিয়ে ঘুরে ওইদিকে চা সিগারেট খাইতেছে, ঘুরে বেড়াচ্ছি। অনুষ্ঠান লোক দেখে সিগারেট খেতে বের হয়ে গেছেন? না, আমি গিয়ে মানুষজন দেখে আমি আর ভিতর ঢুকি নাই। আচ্ছা, আমি হাজির হয়েছি, কিন্তু ও যেভাবে চাচ্ছে ওইভাবে যায়নি। আচ্ছা, না গিয়ে আমি চিন্তা করছি যে আগে ওর তো ঝামেলা লাগে যায় না, ওর তো সবাই ব্যস্ত টস্ত কাজে আছে, মানে ফিতা কাটাকাটি অনেক রকম হিট মুভমেন্ট না, হট মুভমেন্ট। আমি হট মুভমেন্টটাকে এড়ায় আশেপাশে ঘোরাঘুরি করছি। পরে যখন সাধারণ লোকজন যখন ছবি টবি দেখতেছে, তখন ওই সাধারণ শ্রোতা দর্শকদের কাতারে ঢুকে আমি আস্তে ধীরে আরামে হেলে দুলিয়ে গিয়ে কোনো একটা ফটোগ্রাফি দেখার চেষ্টা করতেছি।
এইভাবে হাত জোর করে। হঠাৎ করে দেখি পিছন থেকে যেন কঠিন তীব্রভাবে জড়াই ধরছে, এমন শক্ত করে জড়াই ধরছে যে আমি নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আর তোর গায়ে যে ওষুধের শক্তি, ওষুধের দিয়ে তারপর দেখি দাদা একটা হাসি দিল আমার দেখতে, দাদা দিয়ে ভাই আমার এই ঘাড়ের মধ্যে একটা কামড় ভাই, কামড় দিয়ে ধরে সারি না, এমন জোরে কামড় দিছে, উফ এরকম দাঁতের দাগ পড়ে গেছিল। 6 মাস ছিল দাগটা, 6 মাস জায়গাটা কালো হয়েছিল। স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত না হওয়ার শাস্তি, না জায়গা মতো সময় মতো না থাকার জন্য। সময় মতো। কিন্তু তারপরে নাকি ওনার সিনেমাতে গান গাওয়ার জন্য আপনার ডাকছিল। 2-3 বার ডাকছে। আমি ওই যখনই ফোন দিয়ে দাদা আসো আমার সিনেমায় গাবানা, ও 3-4টা ছবি ডাকছে আমাকে। প্রতিটা ডাকে ও যে তীব্রভাবে আমাকে কামড় দিয়েছিল ওই তীব্রভাবে ওকে ফিরিয়ে দিয়েছি আমি, যাইছে তাই বলে আর কি। কামড়ের ভয়ে হোক যে কোনো হোক, তোর কাছ থেকে 1000 হাত দূরে থাকতে চাই, কাছেই যাবো না, যাবোই না তোর কাছে, তোর ছবি আর তুই আর। কিন্তু এখন কি আর কল্লোল ভাইকে ভয় পান না? এখন বয়স হয়ে গেছে, এখন আর অত দুষ্টু নেই। ওই বদলানো জিনিস অসম্ভব, ওর কাছে থাকলে আতঙ্কেই থাকি। এদিকেরটা তো গেছে, এদিকে একটা ব্যালেন্স মারা যায় কিনা আল্লাহ জানে। যাক, আপনাদের এই খুনসুটি, আপনাদের এই সম্পর্ক চলমান থাকুক। আপনি আমাদের অধ্যাপক নরেন স্যারের ক্লাস করেছেন আবৃত্তি উচ্চারণ শেখার জন্য। হ্যাঁ, স্রোত না কি জানো, কণ্ঠশীল না কণ্ঠশীল না, ওইসব জায়গাতে চান্স পাওয়ার বিষয় নেই, আমার সম্ভাবনাই নাই। কিন্তু নরেন স্যারের শিক্ষক, নরেন স্যারের একটা কোর্স করেছিলাম। স্যারের আমাদের আবৃত্তি একটা হয়েছিল কর্মশালা, আমি ওখানে ভর্তি হয়েছিলাম। আমার উচ্চারণের সাংঘাতিক সমস্যা, এখনও স্টিল নাও, মানে আমার নওগাঁর টানও আসে, ঢাকারটাও হইতে পারি না, বিচিত্র জায়গায় বিভিন্ন জায়গায় মানুষজনের বিভিন্ন ভাষার মানুষজনের সঙ্গে ব্যাপকভাবে চলাফেরা, আড্ডাবাজি, ঢাকার বাংলাদেশের বিচিত্র অঞ্চলের বিচিত্র ভাষা দ্বারা প্রভাবিত হয়ে নিজেরটাও আবার ভিতর থেকে চলে আসে, কিন্তু আমি এড়াইতে চাই, আবার এড়াইতে চাইও না, আবার যেটা আসে সেটাকেও বরণ করে দিয়ে আমার উচ্চারণে অনেক রকম ঝামেলা আছে। বিশেষ করে র আর র দুটার সমস্যা আছে আমার। রয়ের সমস্যাটা মারাত্মক আমার, মানে যখন আমি ফিলিংস দিয়ে ছোট র বলতে যাই তখন অটোমেটিক বড় রয়ের মতো আওয়াজ আসে, উল্টে যায়। ফিলিংস দিতে গিয়ে আওয়াজ নড়ে যায়, আওয়াজ ঠিক করতে গেলে ফিলিংস পাই না, হয়ে যায় সুরের ফিলিংসটা পাই না, এই একটা ব্যাপার আছে আমার। তো যাই হোক, স্যার ওই আবৃত্তি কর্মশালাটা আমি করেছিলাম। সে কর্মশালায় মোটামুটি সকলেই পাশ করেছেন, শুধুমাত্র আমি ফেল করেছি। আপনি সবাই পাস, মানে রেজাল্ট হয়নি এখনো, রেজাল্ট মানে ঘোষণা হয়নি, কিন্তু মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে সবাই মোটামুটি পাশ করেছে, কিন্তু একজনের ঝামেলা আছে। তো পরে হওয়ার সময় তারপর দেখি যে স্যার ডাকতেছে আমাকে, ডেকে সবার রেজাল্ট স্যারের উপস্থিতিতে সবাইকে সনদ দেওয়া হচ্ছে। আমি আশায় আছি, আমার তো সনদ ছেড়ে একটা রসগোল্লা তো আছে আমার জন্য অপেক্ষা। আপনি প্রস্তুত আছেন যে আপনি পাবেন না নাকি? মানে আমি শিওর ছিলাম যে আমি পাবো না, আমি ফেলই হব। কিন্তু স্যার পরে বলছে, বাবা আবুল খায়ের মোহাম্মদ নুরুন নবী, পথিক নবী, জি স্যার। বাবা তুই তো আমার স্টুডেন্ট, তোকে আমি কিভাবে ফেল করে দিই বল বাবা, এটা তো ঠিক হবে না, তুই আমার আর কিছু কর না কর, 3টা মাস তো তুই ক্লাস করেছিস ঠিক মতো। স্যার করেছি, কিন্তু তুই তো হচ্ছে না, তোর তো উচ্চারণ হচ্ছে না, তোর তো ডিস্টার্ব থেকেই গেল, পারলাম না তো, কিন্তু তোকে আমি ফেল কীভাবে করে দিই? আচ্ছা, তোকে তো পারলাম না ঠিক করতে। স্যার কী করবেন তার? যা তোকে 3rd ক্লাস দিয়ে দিই, ফেল না দিই। 3rd ক্লাস আমি ডিগ্রিতেও 3rd ক্লাস, উচ্চারণেও 3rd ক্লাস, মাস্টার্সে ফেল। এই হলো আমার খেল। এই হচ্ছে আপনার খেল। বেশ, একটা কবিতা শুনতে পারি কি, যেহেতু আপনি লিখেন? মনে নেই, এখন কবিতা পড়বো না। অনেক বড় বড় কবিদের চিঠি, তাদের সান্নিধ্য পেয়েছি, আমার সৌভাগ্য। কিন্তু কবিতা, একজন কবির নাম বলেন যাদের সাথে আপনি আড্ডা দিয়েছেন। দিয়েছি তো, রুদ্রদা। না, রুদ্রদাকে আমরা দূর থেকে দেখছি, আমি দাদা ওই সময় সাহস পাইনি, অনেকে ছোট ছিলাম আমরা, দাদাকে দূর থেকে দেখছি, কাছে যাওয়ার সাহস পাইনি। ওই বন্ধু, বড় ভাই, ছোট ভাইয়ের পর যে আড্ডার ছিল এমন 2-1জন কবির নাম মনে পড়ে কিনা? প্রয়াত সিরাজুল হাসান মান্না আমার বন্ধু ছিলেন, কবিতা লিখতেন। আরও অনেকে কবি এই সময় সবাইকে যারা কবিতা লিখেন অনেককেই চিনি, নাম বলার চাইতে না বলাই ভালো, কারণ অনেকে ভালো, একটা বলতে গিয়ে একটা বাদ পড়ে যাবে। যারা কবিতা লিখেন 90-র দশকে যারা কবিতা লিখেন
ইনাদের সবার সঙ্গে আমার পরিচয় ছিল। স্পেসিফিক্যালি কারো নাম বলবো না। মান্না চলে গেছে, মান্নার কথা বললাম। আর প্রয়াত কবি শামসুর রহমান ভাইয়ের সঙ্গে বসে আড্ডা দেওয়ার সৌভাগ্য হয়েছে। কবিতা সম্পর্কে কথা, নির্মলেন্দু গুণের সঙ্গে কথা হয়েছে, আলোচনা আছে, পরিচয় আছে। কবিতার বিষয়ে ওনাদের আলোচনা, কবিতা চর্চা আমি পাশ থেকে শুনেছি, কিন্তু কবি হিসাবে না। শাহবাগের গায়ক, নবী গান গাই, ওই পরিচয়, কবি হিসাবে না। আমার কবিতার যোগ্যতা খুবই কম, আমি কবিতা পারি না, লেখালেখির ব্যাপারটাও পারি না, কারণ আমার ওই জানতে হবে, আরও শিখতে হবে। বেশ অনেক দীর্ঘক্ষণ আড্ডা দিচ্ছেন, আপনার কথা শুনলে অনেক বাংলাদেশে অনেক বড় বড় কবি, সাহিত্যিক, শিল্পীদের সঙ্গে আমার পরিচয় আগেই ছিল, পরে তো আরও হয়েছে। পরে আমার নামডাক হওয়ার পর বা আমার গান জনপ্রিয় হওয়ার পর মোটামুটি বাংলাদেশের সকলের সঙ্গে আমার পরিচয় ঘটেছে। কিংবদন্তি সাবিনা ইয়াসমিন রুলানাদের সঙ্গে বাদে ওনাদের সঙ্গে হয়নি, কিন্তু এন্ড্রুদার সঙ্গে অনেক আন্তরিক সময় আমার কেটেছে জীবনে। লাকি আকন্দের সঙ্গে কেটেছে, ক্লাস মানে অন্য 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 লেভেলের মানুষ উনি। ভালো একটা আহমদ সাবা ভাইয়ের সঙ্গে সময় কেটেছে। আজিজ মার্কেটে যারা কবি সাহিত্যের আড্ডা, সঞ্জীব দা মারা গেছেন, সঞ্জীব দার সঙ্গে আমার সময় কেটেছে, সবার সঙ্গে সময় কেটেছে। বাহ, খুব। এবং আপনারা বাংলাদেশের শিল্প সাহিত্যের উর্বর সময়ের আড্ডাবাজ, এটি কিন্তু গর্ব করে বলতে হয়। হ্যাঁ, আমিও সেটা অনুভব করি। এবং আমার ওই সময়টা বিশেষ করে ভাই, সত্যিকার অর্থে আমার ওই সময়টার কাছে আমার ঋণ সবচাইতে বেশি। আমি সাংঘাতিক কষ্ট করে ওই সময়টা এদিকে টিকে থাকছি। কারণ আমি আর যাই হোক গ্রামের ছেলে হলেও অন্তপক্ষে গ্রামে বাড়িতে 2-3 বেলা খাওয়ার তো ব্যবস্থা ছিল। আমার এই কষ্টটা ঢাকায় পড়ে থাকতে হয়েছে, কষ্ট করতে হয়েছে শুধুমাত্র গানের জন্য এবং কিছু শেখার জন্য, জানার জন্য। কারণ আমার নিজের সেই যোগ্যতাটা ছিল না, এখনও নেই। আমি যতটুকু শিখেছি, যতটুকু আমার লেখায় আসে, এটা সহজাত একটা ব্যাপার। প্লাস আমার পারিপার্শ্বিক পরিবেশ এবং অনেক মানুষের কাছ থেকে শেখা বিষয় আশয়